আচ্ছা, পানি মানে কি? পানি মানে H2O, লিখি। পানি মানে H2O লিখলাম। আয়নিক, আয়নিক মানে কি? আয়নিত করব। আয়নিত করা মানে কি? অ্যানায়ন আর ক্যাটায়নটাকে আলাদা করা। তো পানি ভাঙলে ক্যাটায়ন কি H প্লাস, অ্যানায়ন কি OH মাইনাস। তাহলে পানির অ্যানায়ন আর ক্যাটায়নটা যদি আমি আলাদা করি তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে H প্লাস এবং OH মাইনাস। এতটুকু বুঝছেন কিনা? টপিকটা পানির আয়নিক গুণফল। তো প্রথমে পানি H2O লিখলাম, দেন কি করছি? দেন তাকে আয়নিত করছি, H প্লাস আয়ন ক্যাটায়ন, OH মাইনাস আয়ন অ্যানায়ন, দুইটাকে আলাদা করলাম, ভাঙলাম। এতটুকু তো বুঝছি নাকি? আচ্ছা, একটা লাইট বোর্ডে এসে পড়তেছে না পিছন থেকে, একটা মিনিট। ডান। স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ফ্রি রেডিকেলস বাই সাকিব স্যার। সাকিব স্যার মেবি দিব না, সাকিব দিব। ফ্রি রেডিকেলস বাই সাকিব, এটাই থাকবে ইউটিউব আইডি। আজকে আপনাদের গ্রুপে এই আজকের ক্লাসের পিডিএফটা, তারপর আপনাদের ডাউট সলভিং সেকশন, তারপর আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো যাবে কেমিস্ট্রি এবং বায়োলজি সব দিয়ে দিব আজকে গ্রুপের লিঙ্ক সহ। হ্যাঁ, আচ্ছা স্যার, কয়েকদিন পর আমার সাথে আমার বেস্টি অনলাইনে আপনার ক্লাস করবে। যা পারো সব ঘাট ধরে নিয়ে আসবি। কেমিস্ট্রি না পড়লে তো জীবনের কেমিস্ট্রি মিলবে না। যা বেস্টি থেকে শুরু করে যা আছে সবাই রে ঘাট ধরে নিয়ে আসবি। বলবি যে কেমিস্ট্রি ছাড়া জীবন অচল, কেমিস্ট্রি ছাড়া জীবন চলবে না। ঠিক আছে? আচ্ছা, মেনশন দেওয়া হয় নাই? @everyone, কত কিছু হয় এভরিওয়ান দিলে। স্যার আবার একটু কারেন্ট চলে গেছিল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যতবার বলবেন ততবার নেব, কোনো সমস্যা নেই। হুম, আগে @everyone দিয়ে নিলাম। ডান, ডান, ডান। ওকে, এবার আসেন। আবার বলতেছি, আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করতেছি পানির আয়নিক গুণফল। তো পানির আয়নিক গুণফল তার মানে পানি লাগবে। তো পানির সংখ্যাটাকে লিখলাম H2O। দেন কি করলাম? পানিকে আয়নিত করলাম, ক্যাটায়ন এবং অ্যানায়নে তারা ভাগ করলাম। আমি পানি আরেকভাবে লিখতে পারি, এটার আমি 1 নাম্বার দিলাম। আরেকভাবে কি লিখতে পারি? আরেকভাবে লিখতে পারি 2 মোল পানি যদি লিখি 2H2O, এটারে যদি আমি আয়নিত করি কি পাবো? এটাকে আয়নিত করলে আমি পাবো হাইড্রোনিয়াম আয়ন এবং কি এবং OH মাইনাস আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। দেখেন তো এইভাবেও কি লেখা যায় না? অবশ্যই যায়। এখানে হাইড্রোজেন আছে 2 দুগুণী 4টা, ডান পাশে আছে 3 আর 1 4টা, এখানে অক্সিজেন আছে 2টা, এখানে আছে 1 আর 1 2টা। তাইলে পানিকে আয়নিত করে তোমার হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নও লেখা যায়, অথবা 2 মোল পানি নিলে তাকে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নও লেখা যায়। এই ভদ্রলোকের নাম হইল হাইড্রোনিয়াম আয়ন। এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম হইল হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে? আচ্ছা, দুইটাই রাইট। তোমাকে যদি পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করতে বলতে পারে, 2 মার্কে অসংখ্যবার আসছে, 4 মার্কেও আসতে পারে। তাই শিখতে হবে, প্রমাণগুলো শিখতে হবে। ঠিক আছে? তো দুই ভাবে তুমি 1 নাম্বার এইভাবে করতে পারো, 2 নাম্বার এভাবে করতে পারো, তোমার যেইটা ইচ্ছে ওইভাবেই পানিকে আয়নিত করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি দুইটা একটু দেখাই দিচ্ছি। ওকে, আমি খিচুড়ি খাচ্ছি আর ক্লাস করতেছি। এটা কি ঠিক? আমার ফেভারিট খাবার খিচুড়ি, তুই আমার খিচুড়ি কথা মনে করে দিতেছিস না? তখন আর পারতেছি না, আর পারতেছি না। আজকে জন্মাষ্টমী ব্রত ছিলাম, কিন্তু আপনার ক্লাস করতে চলে আসলাম। তোদের কাছে তো কি বলবো, মানে আজকে ভিডিও সময় তোরা দেখছো, সকালে একটা ভিডিও দিচ্ছে যে তোদের যে পড়ামো, এটা এটা মাথায় আসলে আমার খুশিতে আমার কেমন হাসি অটো চলে আসে। আমি মানে আজকে মারাত্মক খুশি যে আমি অনেকদিন পর তোদেরকে আজকে থেকে পড়াইতে পারতেছি। মারাত্মক খুশি আমি। ঠিক আছে? আচ্ছা, ডান। এটা একটু বলবি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো ব্ল্যাক নিছি, যদি এখানে পুরো ব্ল্যাক লাগতেছে না, এই স্লাইডটা কি এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগবে নাকি চেঞ্জ করব? এটা একটু বললেন, এই জন্য আমি এখনো ফাইনাল করি নাই।
নেক্সট দিন থেকে যদি এরা ফাইনাল করেন তাহলে এখানে লোগো থাকবে, এখানে ফেসবুক, এখানে ইউটিউব, একদম মনে কর যা যা লাগে সব থাকবে। আজকে হলো ট্রায়ালের জন্য এটা নিয়ে আসছি। তো একটু বলেন যে আপনাদের এই যে স্লাইডটা নিছি এইটাই কোনো সমস্যা আছে কিনা, দেখতে কোনো প্রবলেম হইতেছে কিনা। রেকর্ডেড ক্লাস করার সময় 1.3 গতিতে ক্লাস করতে করতে এখন আপনার ক্লাস অন্য গতিতে মনে হচ্ছে। টেনশন নিস না, তো গতিতে আমি আসি না, আজকে অনেকদিন পর না, আজকে একটা উত্তেজনা তো কাজ করবে। এমন করস কেন, এমন করিস না। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহসিনা খান আপনার টানে চলে আসলাম, সাবাস। লাস্ট কালকে রাত 9টায় খাইছি, অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে খাবার পানি ছাড়া, মাথা ব্যথা, আবার সারা ক্লাস বাদ দেওয়া যাবে অদিত্রী। আরে কি কমু, কি কমু। আচ্ছা, কালা কালারই ভালো, ইয়াস কালো তো ভালো, কালোই দুনিয়ার আলো, তাই না? আচ্ছা, এবার আসেন, আমি যদি 1 নাম্বার টার্নে একটু কাজ করতে যাই, 1 নাম্বার টার্নে যদি আমি একটু কাজ করতে যাই, দেখেন তো আমরা প্রথম দিকে পড়ছিলাম, প্রথম দিকে আমরা কি পড়ছিলাম, প্রথম দিকে আমরা পড়ছিলাম যে, প্রথম দিকে আমরা কি পড়ছিলাম, ওই ব্যাখ্যা হইস না, প্রথম দিকে আমরা পড়ছিলাম যে কেসি ইকুয়াল টু উৎপাদের, যারা প্রথম থেকে ক্লাসগুলা করেন নাই, আমি যখন প্রথম অংশ পড়াইছিলাম, যারা ক্লাসগুলা করেন নাই টেনশনের কোনো কারণ নাই, সাইকেলের লাস্টে অন্য অধ্যায়গুলো শেষ করে এইখানের যে আজকে যেখান থেকে শুরু করছি তার আগের অংশ আমি আবার করাই দেব, তার আগের অংশ আমি আবার করাই দিব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? প্রথম অংশ যারা করেন নাই, অর্থাৎ আপনারা আগে ভর্তি হন নাই, এখনই প্রথম ভর্তি হইলেন, তাদেরকে আমি, তাদের জন্য আমি আবার করাই দিব, কোনো সমস্যা নাই, পুরো অধ্যায়টাই থাকবে। হ্যাঁ, পুরো অধ্যায়টাই দেয়া থাকবে, ঠিক আছে? ওকে, তো বিষয়টা কি, বিষয়টা আমরা কিন্তু যারা প্রথম ক্লাসগুলো করছিলাম আমরা জানি কেসি ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আর যারা জানেন না তারা জাস্ট মনে করেন আমি বলছি তার মানে সত্যি, মিথ্যা কথা বলবো না পড়ানোর সময়, যে কেসি ইকুয়াল টু, এটা একটা সূত্র, কেসি ইকুয়াল টু কি, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে 1 নাম্বার সমীকরণটার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখেন এখানে এই ভদ্রলোক কি বিক্রিয়ক এবং এই ভদ্রলোকটা কি উৎপাদ। তাহলে উপরে আমি কেসি ইকুয়াল টু কি লিখতে পারি, কেসি ইকুয়াল টু লিখতে পারি উৎপাদ, উপরে উৎপাদের ঘনমাত্রা, আর আমি জানি ঘনমাত্রাকে কিভাবে প্রকাশ করে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করে। আর নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ককে, বিক্রিয়ক হলো পানি, এর ঘনমাত্রা লিখলাম নিচে। কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত মনে হয় না কারো কোনো কনফিউশন আছে, নাই। এবার একটু দেখেন, আমার এই পানিটায় যে পানির ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রাটা এখানে ভাগ আছে না, এই পাশে আসলে কি গুণ হয়ে যাবে না? ইয়েস। তাহলে আমি লিখি কেসি, এইটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে H2O ইকুয়াল টু, কিচ্ছু না, ছোটবেলায় 6-7 এর যা হিসাব কিতাব, যে ভাগ থাকে অন্য সাইডে গেলে গুণ হয়ে যায়, যে গুণ থাকে অন্য সাইডে ভাগ হয়ে যায়, ওই হিসাব কিতাবটা, কঠিন কিচ্ছু না। তাহলে আমি 1 নাম্বার সমীকরণ থেকে প্রথমে কেসি সূত্র লিখলাম, কেসি ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা, ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করে, বিক্রিয়ক নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা, লিখলাম। নিচে যে আছে সে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, জাস্ট তার এনে গুণ করে দিছি, আর এখানে যা আছে তাই আছে। এতটুক পর্যন্ত সবাই বুঝছি কিনা একটু বলবেন, এতটুক পর্যন্ত সবাই বুঝছি কিনা একটু বলবেন। কেমিস্ট্রি ক্লাস অন্য কোথাও আর করবা না, আজকে থেকে এটাই ফাইনাল ইনশাল্লাহ। আমি বাইচে থাকতে হইতে পারে অনেক ভালো পড়াইতে পারি না, হইতে পারে ভুল হইতে পারে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? আর আপনাদের এই ব্যাচটার উপর তো আমার আলাদা ইমোশন আছে, সব সময় বলি, তো এই ইমোশনের কারণে আপনাদের নিয়ে আমার অ্যাডমিশন পর্যন্ত একটা বিশাল চিন্তা ভাবনা আছে। সাইকেল 2 এর পরে আপনাদের জন্য একটা সুপার ক্রাশ কোর্স আনবো, যেখানে শুধু বোর্ডে 200 তো 200 কেমনে পাইতে হয় দেন, আর অ্যাডমিশনের পড়া কিন্তু আমি 60% এই পড়ার মাঝখানে কভার করতেছি, দেন ফাইনাল অ্যাডমিশনে খেলা হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ডান। আপনাদের এই ব্যাচ থেকে আমার অনেক আশা আকাঙ্ক্ষা আছে, ওকে ডান। পানি ভাঙলে হাইড্রোজেন আর হাইড্রোজেন 2 মোল নিয়ে তখন আরেকটা উৎপন্ন হয় কেন স্যার? আমি 1 মোল পানি নিলে তখন তো এখানে হাইড্রোজেন 2টা, তখন তো তোমার এখানে হাইড্রোজেন আয়ন লেখার কোনো সুযোগ আছে না। তো পানিকে 2 ভাবে ভাঙা যায়, পানিকে 1 মোল পানিকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন, হাইড্রক্সাইড আয়ন, আর 2 মোলকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইড আয়ন, ঠিক আছে? ওকে ডান, ডান, ডান।
ডান। ওকে, এ পর্যন্ত সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে, এবার আসেন পানির আয়নিক গুণফলের সংজ্ঞা কি জানেন? একটু দেখেন, এই যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, এইটাই তো পানি। হ্যাঁ, এই পানি ভাঙলে তো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যায়, তাই না? তাহলে এই দুইটার ঘনমাত্রায় এই দুইটারে যোগ করলেই তো পানি পাওয়া যায়, তাই না? জি। পানির আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় কে ডাব্লিউ দ্বারা। পানির আয়নিক গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? কে ডাব্লিউ দ্বারা। এইটা পানির ক্যাটায়ন, এইটা পানির অ্যানায়ন, তাহলে এই দুইটা হলো পানির আয়ন। তাহলে এই আয়ন দুইটার গুণফল হবে পানির আয়নিক গুণফল। আর আয়নিক গুণফলকে প্রকাশ করা হয়, আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় কে ডব্লিউ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় কে ডব্লিউ দ্বারা। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করা হয়? কে ডব্লিউ দ্বারা। তো পানির আয়নিক গুণফলকে প্রকাশ করা হয় কে ডব্লিউ দ্বারা। তাহলে এই যে পানির আয়ন দুইটার গুণফল মানে আয়নিক গুণফল, তার মানে এই যে এইচ প্লাস আয়ন আর ওএইচ মাইনাস আয়ন, এইটা মানে হলো পানির আয়নিক গুণফল। জি, তার মানে এইটার পরিবর্তে আমি লিখতে পারি কে ডব্লিউ। দেখো তো, আমি কে ডব্লিউ ইকুয়াল টু কেসি ইন্টু H2O লিখতে পারি কিনা? আবার বলি, একটু দেখেন, এই দুইটা পানির আয়ন, আর এই আয়ন দুইটার ঘনমাত্রার গুণফলই পানির আয়নিক গুণফল। তার মানে আমি বলতে পারি পানির এই যে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন, এই দুইটার গুণফলই পানির আয়নিক গুণফল। জি, পানির আয়নিক গুণফলকে প্রকাশ করে কে ডব্লিউ দ্বারা। তাহলে এই দুইটা ইকুয়াল টু আমি কে ডব্লিউ বলতে পারি। জি, তার মানে এখানে আমি এইটুকের পরিবর্তে কি লিখতে পারি? এইটুকের পরিবর্তে কে ডব্লিউ লিখতে পারি। দেখেন তো বুঝছেন কিনা? যারা আগের ক্লাস করেন নাই, যারা আজকে যেখান থেকে শুরু করছি তার আগের ক্লাস করেন নাই, তাদের আজকে থেকে বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ ওইটা একটা পার্ট ছিল, ওইটা ছিল রাসায়নিক গতিবিদ্যা, দেন আমরা ঢুকছি রাসায়নিক সাম্যাবস্থা, এইটা আরেকটা পার্ট। হ্যাঁ, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। আমরা এখন যে পার্টটা আজকে থেকে শুরু করতেছি, তো ওইটা খুব একটা সমস্যা হবে না। আর যেই সূত্র লাগবে সেটা আমি বলে দিব, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, এখন বলেন যে এতটুকু বুঝছেন কিনা? এতটুকু সবাই বুঝছেন কিনা একটু বলেন। শাফিন আহমেদ, রূপম ক্লিয়ার, বাকিরা একটু বলেন বুঝছেন কিনা, বুঝছেন কিনা? কোনো সমস্যা হবে না, কারণ ওইটা একটা পার্ট ছিল, ওইটা ছিল রাসায়নিক গতিবিদ্যা, দেন আমরা ঢুকছি। সাউন্ড এখন ঠিক আছে তাই না? ওকে, ডান। জাওয়াদ চৌধুরী ক্লিয়ার। ওকে, দেখেন এই পর্যন্ত ইকুয়েশন। দেন এই পানির আয়ন দুইটার গুণফলই পানির আয়নিক গুণফল, তার মানে এইটার পরিবর্তে আমি পানির আয়নিক গুণফল লিখতে পারি এবং সেটা কে ডাব্লিউ। শেষ, কাহিনী শেষ। তাহলে এখান থেকে আমি সংজ্ঞা দিতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায়, খুব আসে জ্ঞানমূলকে, পানির আয়নিক গুণফল কি বা কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। ঠিক আছে, তাহলে পানির কি বলবো? নির্দিষ্ট তাপমাত্রায়, তানভীর হোসেন সিফাত, ওয়ালাইকুম আসসালাম। ইনায়া আরেকবার সামারি করলে ভালো হয়। সামারি তো অবশ্যই করব। ডান, সামারি তো অবশ্যই করব, কোনো মিস নাই, সামারি তো অবশ্যই করব। ওকে, সামারি করব, দাঁড়ান। ওকে, এবার আমি আরেকবার বলি, আমরা শিখতেছি পানির আয়নিক গুণফল। আমি চাইলে প্রথম ইকুয়েশনটা দিয়ে করে দিতে পারতাম, যে কোনো একটা দিয়ে করলেই হবে।
বাট এক একটা বইতে এক একটা দেওয়া দেখে আমি দুইটাই দেখাই দিতেছি। তো 1 মোল পানি নিলে তাকে আয়নিত করলে হয় H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন, আর 2 মোল পানি নিলে তাকে আয়নিত করলে হয় হাইড্রোনিয়াম আয়ন এবং OH মাইনাস আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন। দুইটা একই জিনিস, 1 মোল আর 2 মোল যাইনি না কেন, দুইটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এই H প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন একই, এরা দুজনই সমতুল্য, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। এবার আমরা যেখানে ছিলাম একটু তাকান, ওই ডান পাশে আমি একটা সূত্র লিখছি, কেসির সূত্র। কেসির সূত্র কি? উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকাইলে ডান পাশে আছে উৎপাদ, বাম পাশে আছে বিক্রিয়ক। তাহলে ডান পাশে যে আছে উৎপাদের ঘনমাত্রা হবে উপরে, ডান পাশে যে আছে বিক্রিয়কের ঘনমাত্রা হবে কোথায়? বিক্রিয়কের ঘনমাত্রা হবে নিচে। তাহলে উপরে এই যে উৎপাদ H প্লাস আয়নের ঘনমাত্রা ও H মাইনাস আয়নের ঘনমাত্রা, নিচে কি H2 এর ঘনমাত্রা। এবং কোনো পাওয়ার কেন হইল না? প্রত্যেকে 1 মোল 1 মোল করে আছে, এর ঘনমাত্রা S, এরও S, এরও S। আমরা দ্রব্য গুণগত রসায়নে পড়ছি কেএসপি কেআইপি এর অঙ্ক করার সময়। তাহলে এখানে এও 1 মোল, এও 1 মোল, এও 1 মোল, S S S ঘনমাত্রা, তাই না? তাই পাওয়ার 1 1 1 আর দিলাম না। এবার আসেন, এই যে H2O নিচে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হবে, ইয়েস, আর উপরে যা আছে তাই। তাইলে পানির আয়নিক গুণফল মানে কি? আয়ন দুইটার গুণফল। তাহলে এই যে পানির আয়ন দুইটার গুণফল মানেই আয়নিক গুণফল। তাহলে এইটার পরিবর্তে আমি লিখতে পারি KW। কারণ কি? কারণ আয়নিক গুণফলকে KW দ্বারা প্রকাশ করা হয়, পানির আয়নিক গুণফলকে KW দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইটুকের পরিবর্তে আমি কি লিখছি? KW। তাহলে এখান থেকে সংজ্ঞা কি দাঁড় করাইলাম? নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, এই দুইটার ঘনমাত্রা গুণফলকেই বলা হয় পানির আয়নিক গুণফল। এবং তাপমাত্রাটা অবশ্যই নির্দিষ্ট হইতে হবে, কারণ এক একটা টেম্পারেচারে পানির আয়নিক গুণফলের মান এক এক রকম। আশা করি এবার সামারি করার পরে সবাই বুঝতে পারছেন, সমস্যা থাকার কথা না, ঠিক আছে, ডান। গতকাল একজন আমাকে বলতেছে যে তুই কেমিস্ট্রি মডারেটর হলি সাকিব স্যারের ক্লাস করার জন্য, আর সাকিব স্যার চলে গেল। আচ্ছা, ওকে দেওয়ার মতো কোনো উত্তর পাই নাই। হয় হয়, জীবনে কিছু মোমেন্ট আসে, যেই মোমেন্ট গুলাতে আসলে চুপ করে দেখা ছাড়া কিছু বলার থাকে না। মোমেন্ট গুলা খুবই ক্রুশিয়াল মোমেন্ট, এবং এই মোমেন্ট গুলায় মুখ চাইলে খোলা যায়, কিন্তু খোলাটা না খোলাটাই বুদ্ধিমানের কাজ। চুপ করে কিছু কিছু সময় জীবনে চুপ থাকতে হয়, এটা খুব কাজের। আকে ডান, ডান। সেম ভাবে একটু খেয়াল করেন, সেম ভাবে আমি যদি 2 নাম্বার ইকুয়েশনটা নিই, এবার তো আর আমার মনে হয় না বোঝানো লাগবে, এবার আমার আগে আপনারা পারবেন। এবার 2 নাম্বার ইকুয়েশনটা যদি আমি নেই, কি দাঁড়াবে? 2 নাম্বার ইকুয়েশনটা নিলে এই যে 2 নাম্বার ইকুয়েশন, এই ভদ্রলোকটা এবার উৎপাদ, এই ভদ্রলোক এবার বিক্রিয়ক, এ হলো 2s আর এরা দুইজন S তাই না, জি। তাইলে উপরে হবে কেসি ইকুয়াল টু, উপরে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ হলো হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, নিচে কি হবে? নিচে হবে কে বিক্রিয়ক পানি, সামনে 2 মোল আছে, 2 কি হয়? পাওয়ার। আমরা কেপিকেসি সূত্র কিন্তু পড়ছি, ভরক্রিয়া সূত্র পড়ছি, সামনে যত মোল থাকে সেটা তার পাওয়ার হয়ে যায়, এখানে ভুল করা যাবে না। তাইলে এই ভদ্রলোক ভাগ আছে, এই পাশে এসে পড়লে গুণ হয়ে যাবে। আবার দেখেন, এই যে এই দুইটা কি পানির আয়ন না? জি। এই দুইটা কি কই? এই দুইটা কি পানির আয়ন না? পানি ভেঙে হইছে না? তাহলে পানির আয়ন দুইটা গুণফল কি আয়নিক গুণফল? তাহলে এই দুইটা পানির আয়নিক গুণফল, তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এইটার পরিবর্তে আমি লিখতে পারি KW। কি লিখতে পারি? KW। এক একটা বইতে এক একটা দিয়ে করছে, দুইটাই রাইট, তাই আমি দুইটাই দেখাই দিলাম, এটার বদলে আমি KW লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন। আশা করি দুইটা ইকুয়েশনই বুঝতে পারছেন। আপনার যে কোনো একটা দিয়ে করবেন, পরীক্ষায় অনুধাবনে খুব আসে, অনুধাবনে আসলে আপনারা কি করবেন? যে কোনো একটা দিয়ে করবেন, আবার দুইটা দিয়ে করতে যায় না। হ্যাঁ, আমি আপনাদের দুইটা দিয়ে দেখাইছি, আপনি যে কোনো একটা দিয়ে করবেন, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তাহলে এইটার ক্ষেত্রে আমার সংজ্ঞা কি হবে? এইটার ক্ষেত্রে আমার সংজ্ঞা কি লেখা যায় বলেন তো? এইটার ক্ষেত্রে আমার সংজ্ঞা কি লেখা যায়? এটার ক্ষেত্রে সংজ্ঞা লেখা যায় নির্দিষ্ট, আমি লিখে চাপতেছি, আমি জানি আপনি বলবেন স্যার সরেন তো, দেখতে পারি না কিছু না, আমি এখনই সরতেছি। নির্দিষ্ট তাপমাত্রায়
হাইড্রোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়নের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। তাইলে যদি এই ইকুয়েশন দিয়ে করেন তাহলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণফল পানির আয়নিক গুণফল, এই ইকুয়েশনে করলে সংজ্ঞা লেখা যায় পানির হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। বলেন তো এতটুকু বুঝতে পারছি কিনা? ওই যে আমার আগেই তো অনেকে করে ফেলছেন, আমি জানি তো আপনাদের তো লক্ষ্মী তো আমি এমনি এমনি বলি না, আমি জানি তো আপনারা লক্ষ্মী কি এমনি এমনি বলি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতেছি স্যার, আমি তো সবার কাছ থেকে শিখতেছি। শিখেন, জীবনে শিখতে হবে, প্রচুর শিখতে হবে, প্রচুর শিখতে হবে জীবনে। আচ্ছা ডান। টোকো টোকো চিনছি চিনছি। শুরুর দিকে অনেকের কমেন্ট দেখতে পারি নাই, ফ্রেমিং যে পিনিকটা দিছে মারাত্মক একটা পিনিক দিয়ে দিছে, তো এই কারণে অনেকে কমেন্ট দেখতে পারি না। আমারে যারা যারা কমেন্ট করছেন কেউ মনে কষ্ট পায়েন না, ইনশাল্লাহ নেক্সট দিন থেকে, আজকে কেউ সরতে বলে না, আচ্ছা ইনশাল্লাহ নেক্সট দিন থেকে এটা আমি আরেকটু সেট আপ করে দাঁড়াবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ডান ডান। স্যার তাহলে কে ডাব্লিউ ইকুয়াল টু কে সি এইচ টু ও, তাই না? কোনটায়? এটায়? না না না, এইচ টু ও কেন, তাহলে হবে কে ডব্লিউ ইকুয়াল টু কে সি ইন্টু এইচ টু ও তার স্কোয়ার, এই উপরে একটা স্কোয়ার হবে, কিন্তু যে এইটার বদলে কে ডব্লিউ লিখছে, হ্যাঁ এইটার বদলে লিখছে, ঠিক আছে। আর যদি উপরেরটাই লেখেন, উপরেরটাই লিখলে তখন হলো কে সি ইন্টু এইচ টু ও, ঠিক আছে ইকুয়েশনালি। জি ডান ডান। এবার আমি কিন্তু একটা কথা বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফল নির্দিষ্ট, টেম্পারেচার চেঞ্জ হইলে পানির আয়নিক গুণফলের মানও কিন্তু চেঞ্জ হয়। তো মনে রাখবেন, মনে রাখবেন কি মনে রাখবেন, মনে রাখবেন হইল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে আপডেট বোর্ডটা কিনলাম, 12 জেনারেশন কিনছি। এরপরে যদি ঝামেলা করে ওরা কিন্তু পিডামো, তোরা আমার আজকে আটকে রাখতে পারবি না বলে দিলাম। আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে রাখবেন পানির আয়নিক গুণফলের মান হলো 10⁻⁻14। মেডিকেল এমসিকিউতে অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, এই মানটা যেন সবার মুখস্থ থাকে, ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত? পানির 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান হইল 10⁻⁻14 বা 10⁻14। এটা কিন্তু এমসিকিউর জন্য, ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ভুল যেন হয় না। স্যার একবার একটু সামারি দেন, আমার ওয়াইফাই চলে গেছিল। সামারি আর লাগবে না, প্রথমটা তার দ্বিতীয়টাই তাই, সমস্যা হবে না, ঠিক আছে। প্রথমটা বুঝলে পরের টেমনি বুঝবেন। স্যার 2 মোল পানি ভাঙার জন্য H3O প্লাস এসে 3 মোল পানি, 3 মোল পানি ভাঙলে তখন আবার আপনি ওই যে হিসাব করবেন, 3 মোল পানি হলে কি 3H2O, তখন আপনি H প্লাস OH পানিতে হিসাব করবেন। মেইনলি আসে 1 মোল আর ওই যে 2 মোল, মানে মেইনলি আমার বোঝানোর জিনিস হলো এই দুইটা ইকুয়েশন দিয়ে আসে। নর্মালি পানি ভাঙলে আমরা জানি H প্লাস আর OH মাইনাস, আর বইতে কিছু কিছু বইতে বেশি কি করছে হাইড্রোনিয়াম আয়ন দিয়ে দেখাইছে। ওই মোল নিয়ে প্যারা না, এই H প্লাসও যা H3O প্লাসও তাই, ঠিক আছে, এরা দুজন সমতুল্য, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন দুজন সমতুল্য, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, ঠিক আছে, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। বাদল, এই যে আমার আজকে রাত্রের ভিতর আপনি ডাউট সলভিং সেকশন, এই যে ক্লাস শেষে পিডিএফ এর গুগল ড্রাইভ লিংক,
তারপরে আপনার প্র্যাকটিস শিট, এক্সাম লিঙ্ক সব, এবং ওয়েবসাইটে একটা লিঙ্ক দিছি না, আপনারা যারা আছেন ওয়েবসাইটে ঢুকবেন, সব সিরিয়ালি সাজানো থাকবে, ওয়েবসাইট থেকে ডিরেক্ট চাপ দিলেই ফেসবুক আপনার নিয়ে যাবে জায়গা মতো। তো সব পেয়ে যাবেন, টেনশনের কিছু কারণ নাই, ঠিক আছে। আর এছাড়া তো টেলিগ্রাম চ্যানেল আছে, যে বলেই দিছি অলরেডি সপ্তপর্ণা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি যে আসি তো এখন, আর আপনাদের সাথে আমার কাজ কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডব্লিউ এর মান 10⁻⁻14। আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখছি কেডব্লিউ ইকুয়াল টু কি, কেডব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, হ্যাঁ আমরা এই যে সমীকরণ দেখছি এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন ইকুয়াল টু কেডব্লিউ। তো কেডব্লিউ এর মান কত, 10⁻⁻14। তাহলে আমি বলতে পারি এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন এই দুইটার ঘনমাত্রার গুণফল 10⁻⁻14। বলতে পারি, বলতে কিন্তু পারি, দেখেন তো বলতে পারি কিনা, বলতে পারি, পারি। কিসে নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম করতেছে, নেট প্রবলেম করতেছে, একটু দেখেন তো। আমার এখানে তো ঠিকই দেখাইতেছে রে মানে, আমার এখানে তো ঠিকই দেখাইতেছে, নেট তো ঠিক আছে রে। সরাসরি জানাইতে পারবেন, সমস্যা নাই, সরাসরি জানাইতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এবার একটু দেখেন, পানি যখন ভাঙে, পানি যখন ভাঙে, পানি যখন ভাঙে 1 মোল হাইড্রোজেন আয়ন এবং 1 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়। তার মানে পানি ভেঙে সমান সংখ্যক অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি হয়। হ্যাঁ, 1 মোল পানি ভেঙে 1 মোল এইচ প্লাস আয়ন এবং 1 মোল এইচ মাইনাস আয়ন হয়। 2 মোল ভাঙলে 2 2 হবে, তার মানে সমান সংখ্যক হয়। যেহেতু পানি ভেঙে সমান সংখ্যক এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়ন তৈরি হয়, তাহলে দুইজনের অ্যামাউন্টটা কি সমান, দুইজনের মোল সংখ্যা কি সমান, দুইজনের ঘনমাত্রা কি সমান। তাইলে আমি বলতে পারি, তাইলে আমি বলতে পারি এইচ প্লাস ওএইচ মাইনাসের পরিবর্তে আমি এইচ প্লাস এ লিখতে পারি, দুইজনের পরিমাণটা সমান। যেহেতু দুইজনের কি, দুইজনের সমান সংখ্যক বিয়োজিত হয়, দুইজনের পরিমাণটা সমান থাকে, তাইলে দুইটা যেহেতু এইচ প্লাস, তার মানে এইচ প্লাস এর কি লেখা যায়, হোল স্কোয়ার ইকুয়াল টু 10⁻14। তাহলে স্কোয়ারটা ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে এইচ প্লাস আয়ন ইকুয়াল টু কি লেখা যায়, শুধু 10⁻7। আর এইচ প্লাস যেই কথা, এইচ মাইনাস একই কথা, তার মানে এইচ প্লাস ইকুয়াল টু ওএইচ মাইনাস ইকুয়াল টু 10⁻7। দেখেন বুঝছেন কিনা, ইকুয়েশন, জাস্ট ইকুয়েশন আর কিচ্ছু না, জাস্ট ইকুয়েশন আর কিচ্ছু না। ইসরাত জাহান, স্যার আমি 10 মিনিট যাবত ক্লাসে কিছু বুঝতেছি না, আমার নেট এত প্রবলেম করতেছে, লাইভ আটকে গেছে। আচ্ছা, বাকিদের কি হইতেছে, বাকিদের কি হইতেছে, বাকিদের হইতেছে, আচ্ছা দেখতেছি। আমার এখানে কিন্তু নেট ক্লিয়ার, আমার এখানে কিন্তু নেট একদম ক্লিয়ার। আচ্ছা দাঁড়া, আমি ফোনের নেট অন করতেছি, দেখি তারপর কি হয়, দাঁড়া। আচ্ছা, ফোনের নেটেই হচ্ছে, তাইলে তো সমস্যার কোনো কারণই নাই। ফোনের নেটে যেহেতু হইতেছে, তাহলে তো সমস্যার কোনো কারণই নেই। সব ঠিক আছে রে, সব ঠিক আছে, আমি ফোনের নেটে করতেছি। আচ্ছা, ডান, ওকে। সমস্যাগুলো ফ্রি রেডিক্যাল ফেসবুক গ্রুপে, ইয়াস। সমস্যাগুলো আপাতত, যেহেতু আমাদের ফেসবুক গ্রুপটা এখনো অত ঝামেলাপূর্ণ না, এত পরিমাণ কন্টেন্ট নাই, আপনাদের সমস্যাগুলো আপনারা ওই গ্রুপে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সবচেয়ে বড় বিষয়, নোট এবং পড়া একদম পার্ট টু পার্ট আমি গ্রুপে চাই। আমি প্রত্যেকটা মার্ক করব, কে সুন্দর মতো নোটগুলা করতেছে, তার সমস্যাগুলা বলতেছে, যে কোনো সমস্যা, এবং আপনাদের নোটগুলা সব আমাদের যে পাবলিক গ্রুপ আছে ফ্রি রেডিক্যালস বাই সাকিব স্যার, পাবলিক গ্রুপে দিবেন, শেষ, খেলা শেষ। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছি না, বুঝছি। এবার, এবার আরেকটু দেখি কিছু করা যায় কিনা। কি যে পড়াইতেছি বুঝবেন, কি যে মজার জিনিস পড়াইতেছি বুঝবেন। চাইলে এগুলো বাদ দিয়ে যাইতে পারতাম, বলতাম পুইরা নিস, কার লস, আপনাদের লস। বললাম না, দেখেন না খালি কি কি পড়াই। আমরা এই লাইনটা একটু আগে দেখছি,
এই লাইনটারেই জাস্ট ওইখানে আবার লিখলাম এইচ প্লাস আয়ন ও এইচ মাইনাস আয়ন ইকুয়াল টু 10^14 লিখছি। আচ্ছা, দেখেন তো আমরা বিভিন্ন সময় ইকুয়েশন করার সময় এরকম কিছু ইকুয়েশন করছি কিনা একটু মনে করে দেখেন তো। কি ইকুয়েশনটা হইলো, যেমন ধরেন আপনার আছে লগ x ইকুয়াল টু ওয়াই আছে, ছোটবেলায় এই সূত্র পড়ছেন। যদি লগ x ইকুয়াল টু ওয়াই হয় তাহলে কি লেখা যায়? x ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? x ইকুয়াল টু লেখা যায় 10 ইনভার্স y। ছোটবেলায় সূত্র পড়ছেন, আরো সহজ করে দিই। ধরেন আছে লগ কি আছে, ধরেন লগ 3.5 ইকুয়াল টু 2। না, তাহলে তো হইতেছে না। লগ ধরেন x ইকুয়াল টু আছে 2। হ্যাঁ, লগ x ইকুয়াল টু কি আছে? লগ x ইকুয়াল টু 2 আছে। এই লগটা x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। লগ তার মধ্যে কি হবে? লগ ইনভার্স 2, অথবা এটাকে বলে এনটি লগ 2, এটাকে বলে এনটি লগ 2। ক্যালকুলেটরে চাপ দেন, শিফট লগ চাপ দেন, দেখেন তখন আর লগ ইনভার্স লেখা আসে না, তখন আসে 10 টু দি পাওয়ার আসে, 10 টু দি পাওয়ার মাইনাস 2 হবে। তখন কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাইলে আমার মেইন জিনিসটা দাঁড়াইলো হইলো, আমার যদি লগ x ইকুয়াল টু ওয়াই হয় তাহলে x ইকুয়াল টু লগটা এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ, তাহলে লগ ইনভার্স মানে 10 টু দি পাওয়ার, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, লগ x ইকুয়াল টু ওয়াই হলে x ইকুয়াল মাইনাস না সরি 10 টু দি পাওয়ার ওয়াই, মাইনাস তো ওয়াই এর ক্ষেত্রে মাইনাস নাই, 10 টু দি পাওয়ার ওয়াই। তাইলে সোজা কথা, লগ x ইকুয়াল টু ওয়াই হইলে লগটা গুণ আছে, ওই পাশে গেলে লগ ভাগ মানে লগ ইনভার্স, ক্যালকুলেটরে শিফট লগ দিলেই দেখবেন 10 টু দি পাওয়ার, তাহলে 10 টু দি পাওয়ার এই ওয়াইটা হবে। তাইলে এই কথাটা এত কথা এখন কেন বললাম? দেখেন, আমি যদি উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করি, উভয় পক্ষকে যদি আমি লগ দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখেন তো? উভয় পক্ষকে যদি লগ দ্বারা গুণ করি কি দাঁড়ায় দেখেন তো? এটা লগ, এই পুরোটারে ধরলাম কত? x ইকুয়াল টু এইটারে ধরলাম y, তাহলে লগ x ইকুয়াল টু যদি y হয় তাহলে x ইকুয়াল টু কি হবে? 10 টু দি পাওয়ার y। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার y মানে কি? এখানে x কোনটা? এইটা। এখানে এই যে পুরাটা কি? পুরাটা হলো x, আর এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 14 মাইনাস 14টা কি? y। হ্যাঁ, মাইনাস 14টা কি? মাইনাস 14টা y। তাহলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার y, x ইকুয়াল টু এই দেখেন x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার y, তার মানে কি? log x ইকুয়াল টু y, log x ইকুয়াল টু y ফরম্যাটে চলে আসছে, দেখছেন? তাইলে এইটার পরিবর্তে আমি log x ইকুয়াল টু y লিখতে পারি। দেখেন তো এটা বুঝছেন কিনা? এইগুলা ম্যাথের পড়ালেখা, আপনারা মনে হয় ম্যাথের পড়ালেখা এগুলা করছেন ছোটবেলায়, যদিও এগুলো আমার পড়ালেখা না, এগুলা ম্যাথে শেখার কথা। দেখেন বুঝছেন কিনা। স্যার আমার ক্যালকুলেটরে এন্টিলগ আসে না। এন্টিলগ লেখা আসবে না, শিফট লগ মানেই এন্টিলগ। শিফট লগ দিলেই দেখবেন ওটা জাদুর মতো 10 টু দি পাওয়ার হয়ে গেছে। ওই শিফট লগ মানেই 10 টু দি পাওয়ার। হ্যাঁ, ডান। তাহলে এবার আসেন, এইগুলো এই মাঝখানে এতগুলো বুঝাইলাম, হ্যাঁ, যদিও এগুলো ম্যাথে পড়ছেন। তাহলে লগের সাথে যদি কোনো কিছু গুণ থাকে, তার মানে যোগ করে লেখা যায়, তাহলে আমি লিখতে পারি লগ আমরা জানি লগের মাঝখানে যদি গুণ থাকে তাহলে তাদেরকে যোগ আকারে লেখা যায়, আর যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে লেখা যায়। সেম ভাবে যোগ থাকলে গুণ আকারে লেখা যায়, এগুলো 19-এ পড়ছি কিন্তু আমরা। আর এই পাশে কি হবে? কি করছি? লগ এক্স, আচ্ছা, মাইনাস 14। এতটুকু সবাই বুঝছি। এবার যদি আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিই, এই মাইনাসটা সরানোর জন্য মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এই পাশে মাইনাস লগ এইচ প্লাস, এই পাশে প্লাসে মাইনাসে মাইনাস লগ, আচ্ছা এটা একটু আলাদা করে লিখি,
মাইনাস লগ OH মাইনাস ইকুয়াল টু কি হবে 14। কি করছে এই লাইনে? প্রথমে এই লাইনে যেহেতু লগের সাথে দুইটা গুণ আকারে আছে, যোগ লেখা যায়, সূত্র 9 10 পড়ছি। দেন আমি কি করছি, আমি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আর এখানে কি মাইনাসটা কি হয়েছে প্লাস। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন তো, আমরা ছোটবেলা থেকে সূত্রটা জানি কিনা, যে পিএইচ ইকুয়াল টু, এটা পিএইচ এর সূত্র, হ্যাঁ, মাইনাস লগ এইচ প্লাস, এবং পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ ওএইচ মাইনাস। এই দুইটা সূত্র যে এখন কতবার লাগবে, কত কাজে লাগবে খালি দেখবেন। তাইলে পিএইচ ইকুয়াল টু সূত্র কি? পিএইচ হলো কুইসেন্স অফ হাইড্রোজেন। আমরা জানি পিএইচ স্কেল বলে একটা স্কেল আছে, যে স্কেলের মাধ্যমে কি করা যায়, অ্যাসিড ক্ষারের কি করা যায়, নির্দেশক হিসেবে কাজ করে, বা অ্যাসিড ক্ষারের পরিমাণ মাপা যায়, তাই না? জি, আমরা জানি যে 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেল, এবং 7 হইল নিরপেক্ষ, 7-এর নিচে অ্যাসিড, 7-এর বেশি হলে ক্ষার। এগুলো আমরা ছোটবেলায় পড়ছি। তো পিএইচ এর সূত্র হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, আর পিওএইচ এর সূত্র হলো মাইনাস লগ ওএইচ মাইনাস। পিএইচ মানে হলো পাওয়ার অফ হাইড্রোজেন বা কুইসেন্স অফ হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন এই মাইনাস লগ এইচ প্লাস এর পরিবর্তে আমি কি লিখতে পারি, তাইলে পিএইচ লিখতে পারি, প্লাস মাইনাস লগ ওএইচ এর বদলে আমি কি লিখতে পারি, পিওএইচ লিখতে পারি, ইকুয়াল টু কি, ইকুয়াল টু 14। আমার প্রমাণ করার কাজ ছিল এইটা আমাদের প্রমাণ করতে 2 মার্কে 4 মার্কে বারবার আসে, যে পানির আয়নিক গুণফল হতে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করো। এই দেখেন পিএইচ স্কেল, পিএইচ এবং পিএইচ টোটালটা মিলে 14 দেখাইতেছি। আপনাদের সূচক লগারিদমের কনসেপ্ট দরকার হয় এই চ্যাপ্টারে, ইয়েস, বিভিন্ন জায়গায় আমাদের দরকার হয়। এটা তো এখন গুগলের বিষয়, আপনারা তো স্মার্ট, লগের যে সূত্র দরকার হয় শুধু সার্চ দিবেন, ব্যাস, ইন্টিগ্রেশনের বা ডিফারেন্সিয়েশনের সূত্র দরকার একটু দেখবেন, শেষ, ডান ডান। তাসিন ইউটিউব ঠিকই চলতেছে, কিন্তু ক্লাস চলছে না। ক্লাস আমার এখানে একদম ঝকঝকা চলতেছে, এইখানে নেটের সমস্যার কথা না, এখানে নেটের সমস্যা হওয়ার কোনোভাবেই কথা না। একটু আপনার নেট আলারে ক্লাস নেবেন, আপনার নেট আলার আজকে রাত্রে ফোন দিয়ে বলবেন আপনার ক্লাস নেব আমি, আপনি আপনার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে, ডান। স্যার একবারে কি ফার্স্ট স্লাইড থেকে শুরু করবে এটা? প্রুভড, ইয়েস প্রুভড। একবারে ফার্স্ট স্লাইড থেকে তো আমি দুইটা ইকুয়েশনে দেখাইছি, আপনি যে কোনো একটা নিয়ে শুরু করবেন। প্রথমে ধরেন এই ইকুয়েশনটা নেবেন, এই ইকুয়েশনের দেন এখান থেকে শুরু করে আপনি কি করবেন, এই পর্যন্ত আসলেন, এইটুক তো আবার আরেকটা ইকুয়েশনের, দেন আপনার এই যে এখান থেকে যাবেন এই পর্যন্ত, শেষ। খুব বেশি বড় না, আমি তো দুইটা পার্টে দেখাচ্ছি, এই কারণে আমার লাগতেছে। ফাইনালি আমার সূত্র দাঁড়াইলো, বাফার দ্রবণ খালি রাফায় আসার লিগে পাগল হয়ে গেছে যে আমারে পড়াও তাড়াতাড়ি। আচ্ছা, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত আসলো 14। এই সূত্রটা আমার খুবই গুরুত্বপূর্ণ, ম্যাথ করতে গেলে লাগবে, এর অনেক কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ক্লাস আমি করিনি এখনো, তাহলে এখান থেকে আপনার কারণে শেষ করার মতো করে ক্লাসে শুরু করব না? বাদল না, ওই পার্টটার এই পার্টটা আলাদা। হ্যাঁ, ওই পার্টটা রাসায়নিক গতিবিদ্যা, এই পার্টটা হলো রাসায়নিক সাম্যাবস্থা, ঠিক আছে? তো এই পার্টটা করতে গেলে আপনার ওই পার্ট না বুঝলে তেমন কোনো সমস্যা মনে হয় না ফেস করবেন, আমার মনে হয় ফেস করবেন না। এখান থেকে এই পার্টটা পুরো আলাদা, দেখেন এগুলো কথাবার্তা আলাদা। হ্যাঁ, তাও তো এগুলো বেসিক পড়াইতেছে দেখে, সূত্র প্রমাণ করতেছে দেখে, এখানে কিছু কথা দু একটা আসতেছে, তাও দুই একটা কথা। হ্যাঁ, বাট মেইন কথায় কোথাও কোনো প্যারা নাই, চিল। জি, ক্লাস তো মাত্র শুরু হইতেছে, ক্লাস তো মাত্র শুরু হইতেছে, এখন তার কোনো প্রকার ঝামেলা নাই। এখন তার বলতে পারবেন না স্যার ছুটি দেন, স্যার টাইম লাস্ট 5 মিনিট ওয়াইফাই ছিল না, তোর ওয়াইফাই আর ক্লাস নে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পিএইচ এবং পিওএইচ টোটাল স্কেলটা কত 14। আমরা জানি 0 থেকে 14 পর্যন্ত হলো পিএইচ স্কেল, তার মধ্যে 7 হইল নিরপেক্ষ, 7টা কি, 7 হইল
নিরপেক্ষ। এই 0 থেকে 7 আগ পর্যন্ত হইল অ্যাসিড এবং 7 থেকে 14 পর্যন্ত হইল তোমার ক্ষার বা বেস। তার মধ্যে 0 থেকে 3 পর্যন্ত হইল সবল, একটু অন্য কালিতে লিখি, 0 থেকে 3 পর্যন্ত হইল তোমার সবল এবং 3 থেকে 7 পর্যন্ত হইল তোমার দুর্বল। 7 থেকে 10 পর্যন্ত হইল দুর্বল আর 10 থেকে 14 পর্যন্ত হইল সবল। তাহলে আমরা কি করছি, পানির আয়নিক গুণফল হতে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করলাম। প্রথমে সূত্র এই পর্যন্ত লিখবো, লেখার পর স্কেলটা দেখাই দেব। এই স্কেলটা হইল পিএইচ স্কেল। এটা কি স্কেল? এটা হইল পিএইচ স্কেল, যার মান হলো 0 থেকে 14 পর্যন্ত। 7 হইল নিরপেক্ষ, 0 থেকে 7 কম পর্যন্ত হইল অ্যাসিড, যার মধ্যে 0 থেকে 3 হইল সবল অ্যাসিড আর 3 থেকে 7 পর্যন্ত হইল দুর্বল অ্যাসিড। আবার 7 থেকে 10 পর্যন্ত দুর্বল ক্ষার আর 10 থেকে 14 পর্যন্ত সবল ক্ষার। ঠিক আছে, ওকে, ডান ডান। গ্রুপে কোনো প্রকার পোস্ট করবা না, হ্যাঁ? আমাদের যে গ্রুপটাইতে লাইভ ক্লাস চলতেছে এই গ্রুপটাই থাকবে শুধুমাত্র ক্লাস এবং যা দরকার হয় কোনো ইনফরমেশন থাকলে সেইটা। আর পাবলিক যে গ্রুপটা আছে সেইখানে আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন, যে কোনো নোট মানে কোনো সান নাই, একদম পিড়ায় লাল করে ফেলামো, একদম প্রত্যেকটা ক্লাসের নোট প্রতিদিন কইরা একদম সুন্দর মতো নোট সাবমিট করবেন, নাহলে খবর আছে কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা। ইয়েস ইয়েস, এইখানে দিলে হবে কি, এখানে দিলে আপনাদের ক্লাস খুঁজে পেতে অনেক সমস্যা ফেস করা লাগবে। সবাই বলেন এতটুকু বুঝছেন কিনা, তাইলে আমরা একটু সামনের দিকে আগাইবো। বলেন এতটুকু সবাই বুঝছেন কিনা? স্যার আপনি আমাদের বায়োলজি পড়াবেন? ইয়েস, বায়োলজি পড়াবো। এই নেক্সট কোর্স থেকে বায়োলজি থাকবে, ক্রাশ কোর্সে বায়োলজি থাকবে। বায়োলজি কেমিস্ট্রি দুইটাই চলবে প্যারালালি। হ্যাঁ, প্রথমে যে 3-4 মাস বায়োলজিটা ফ্রি পাবেন। আপনাদের যারা জুনিয়র ব্যাচ 26 তারা সাইকেল 1 বায়োলজিটা ফ্রি পাবে, কেমিস্ট্রির 2টা অধ্যায় ফ্রি পাবে। আর তারপরে কোর্স থেকে তাদের কেমিস্ট্রি বায়োলজি থাকবে। আপনাদের ক্ষেত্রেও সেম, আপনাদের ক্ষেত্রে আপনারা কেমিস্ট্রি এই কোর্সটা পাচ্ছেন, নেক্সট কোর্স থেকে আপনারা কেমিস্ট্রি বায়োলজি দুইটাই পাবেন, এখন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আর এতদিন আমি আমার মতো আমার ক্লাসগুলো বায়োলজি আমি ইউটিউবে দিতে থাকবো, আপনারা দেখবেন। ওকে, ডান, সব হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ডান। এবার আসেন তারপরে টপিক বাফার দ্রবণ। টপিকের নাম কি? বাফার দ্রবণ। অলরেডি এই টপিক আপনারা পড়ছেন, নামের সাথে পরিচয় আছে, মোটামুটি কনসেপ্ট আপনারা জানেন। আমি জানি আপনারা এতটুকু সবাই জানেন বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ হইল যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য বা অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও ভালো লাগতেছে, করা হলেও যোগ করলেও দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। তাইলে আপনারা জানেন বাফার দ্রবণ কাকে বলে। একটা দ্রবণে নরমালি কি হয়, নরমালি এটা একটা দ্রবণ। এখানে আমি যদি এটা হলো একটা কি, এটা হলো একটা দ্রবণ। এখানে আমি যদি বাইরে থেকে অ্যাসিড যোগ করি তাহলে দ্রবণটা অ্যাসিডিক হওয়ার কথা, অথবা বাইরে থেকে যদি আমি বেস বা ক্ষার যোগ করি দ্রবণটা ক্ষারীয় হওয়ার কথা। নরমালি কি হয়, কোনো একটা দ্রবণে অ্যাসিড যোগ করলে অ্যাসিডিক হয়, ক্ষার যোগ করলে কি হয়, ব্যাসিডিক হয়, ক্ষারীয় হয়।
বাট বাফার দ্রবণ হইল যেই সব দ্রবণে বাইরে থেকে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও এর কি হয় না, এর পিএইচটা কি থাকে, এর পিএইচটা আনচেঞ্জড থাকে, পরিবর্তন হয় না, তাদেরকেই বাফার দ্রবণ বলে। যেমন আমাদের রক্ত কিন্তু একটা বাফার দ্রবণ। আমরা অ্যাসিডিক খাবারও খাই, আমরা ব্যাসিডিক খাবারও খাই। হ্যাঁ, আমরা অ্যাসিডও খাইতেছি, আমরা ক্ষারও খাইতেছি। তাহলে আমাদের রক্ত যদি অ্যাসিড বেশি পরিমাণে খাবো, রক্ত অ্যাসিডিক হয়ে যাওয়ার কথা। ক্ষার বেশি পরিমাণ খাইলে রক্ত ক্ষারই হয়ে যাওয়ার কথা। তো এমন হইলে তো আমাদের অবস্থা কাহিল হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা অ্যাসিড বা ক্ষার যেই খাবারই খাই না কেন, আমাদের রক্তটা কি, রক্ত হলো একটা বাফার দ্রবণ, যার কারণে তার পিএইচ এর কোনো চেঞ্জ হয় না। তুমি অ্যাসিড বা ক্ষার যাই খাও না কেন, সে কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, সে কিন্তু তার মতো ঠিকঠাক থাকে। কেন? কারণ রক্ত হলো একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণ কাকে বলে? যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও এর পিএইচটা কি থাকে, অপরিবর্তিত থাকে, তাদেরকেই বাফার দ্রবণ বলে। আশা করি এতটুকু কথা সবাই বুঝছেন, তাই না? এতটুকু কথা সবাই বুঝছেন। জি, এই নেটের ক্লাস নেওয়া লাগবে। নেটের মনে করেন নেটের ফোন দিয়া ওরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এক পাঁচ দিয়ে বুঝাবেন ফোনে, বুঝতে পারছেন তো কি বলছি? এমনি ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। ডান, ডান, ডান। ওকে, সবাই বুঝছি। ওকে, ওকে, ওকে। এবার আসেন বাফার দ্রবণ কয় প্রকার। বাফার দ্রবণ কয় প্রকার? বাফার দ্রবণ হইল দুই প্রকার। বাফার দ্রবণ কয় প্রকার? বাফার দ্রবণ হইল দুই প্রকার। বাফার দ্রবণ বাফার দ্রবণ দুই প্রকার। একটা হলো অম্লীয় বাফার, আরেকটা হইল ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার এবং আরেকটা কি, আরেকটা হলো ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কার কার মধ্যে হয়? অম্লীয় বাফার হইল দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড ও তার লবণ। আর ক্ষারীয় বাফার হয় দুর্বল ক্ষার, তার লবণ। যেমন অম্লীয় বাফারের উদাহরণ যদি দেই, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড। ক্ষারীয় বাফার যদি উদাহরণ দেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। বাফার দ্রবণ কয় প্রকার? বাফার দ্রবণ দুই প্রকার। কি কি? অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। এক নম্বর হলো অম্লীয় বাফার, দুই নম্বরটা হলো ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কাকে বলে? যেই সব বাফার দ্রবণের পিএইচ এর মান, যেই সব বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের, অন্য কালিতে লিখি, যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের কম তাদেরকে অম্লীয় বাফার বলে। আর যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি তাদেরকে ক্ষারীয় বাফার বলে। তাহলে অম্লীয় বাফার কাকে বলে? যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের কম তারা হলো অম্লীয় বাফার, আর যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি তাদেরকে বলা হয় ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার মানে কি? দুর্বল অ্যাসিড তার লবণ। আর ক্ষারীয় বাফার মানে কি? দুর্বল ক্ষার এবং তার লবণ। তাহলে অম্লীয় বাফার কিভাবে তৈরি হবে? দুর্বল অ্যাসিড এবং তার লবণ। আর ক্ষারীয় বাফার কিভাবে তৈরি হবে? দুর্বল ক্ষার এবং তার লবণ। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝছেন।
স্যার আপনাকে তামিল নায়ক জুনিয়র এনটিআর এর মতো দেখতে লাগে প্রায়। জুনিয়র এনটিআর কিছু কিছু মুভি জোস করছে, জনতা গ্যারেজ আমি দেখছি, তারপর আরো কিছু মুভি আছে। হইতে পারে, হইতে পারে। আচ্ছা, নেট প্রবলেম আমার এতে কিন্তু একদম ক্লিয়ার চলতেছে, নেটে কিন্তু এই যে কোনো সমস্যা নাই রে। আমি আপনাদের কথা চিন্তা করে আমি ফোনের নেট দিয়ে ক্লাস নিতেছি, যেন কোনো সমস্যা না হয়, কোনো সমস্যা না হয়। কেপি কেসি, কেপি কেসি এর যেমন কোনো একক ওইভাবে নাই, আবার কে ডব্লিউ এরও একক ওইভাবে নাই, ঠিক আছে। তো আমরা এটা হলো পানির আয়নিক গুণফল, যেমন কে এসপি কে আইপি এর একক ওইভাবে নাই। আমরা এগুলো নিয়ে কথা বলছি না, বলছি কিন্তু। হ্যাঁ, কি বলে ইকুয়েশন অনুযায়ী কেমিক্যাল রিয়েকশন অনুযায়ী দেওয়া যায়, বাট এখন আন্তর্জাতিক স্টাইলে এগুলোর কোনো একক নাই, ঠিক আছে। ওকে, ডান। ওকে, 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 ডান, ডান। ক্লিয়ার প্লাস নোট ডান। মৌমিতা মিষ্টি মৌ, তুই তো লক্ষ্মী, তুই তো লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, এবার আসি, এবার আসি। এবার অনেক কথা বাকি, মনে করতেছেন এত সোজা না, এখানে অনেক কথা আছে। হুম, হুম। প্রথমে একটু অম্লীয় বাফার নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলবো? অম্লীয় বাফার। অম্লীয় বাফার কি? যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান কত, যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 কম, যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 কম, তার অম্লীয় বাফার। অম্লীয় বাফার কিভাবে তৈরি হয় বলছি? অম্লীয় বাফার তৈরি হয় আমি বলছি দুর্বল অ্যাসিড ও তার লবণ মিলে। তাহলে কি মিলে? দুর্বল অ্যাসিড এবং কি তার লবণ। দুর্বল অ্যাসিড আর তার লবণ মানে কি? দুর্বল অ্যাসিড আর তার লবণ মানে হইল, খেয়াল করেন, ধরেন CH3CH একটা জৈব অ্যাসিড, তার মানে দুর্বল অ্যাসিড, এর আমি বিক্রিয়া করাইলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? CH3COO এবং কি উৎপন্ন করবে? এবং পানি। আচ্ছা, খেয়াল করেন, এই যে ভদ্রলোক CH3COOH, এইটা হলো দুর্বল অ্যাসিড, আর এইটার এই যে H+ আয়নটা প্রতিস্থাপিত হয়ে যখন এই সোডিয়াম আসছে, এসে এই যে কি লবণ আর পানি তৈরি করছে, অ্যাসিড ক্ষার মিলে লবণ আর পানি। তাহলে এই যে CH3COOH এই দুর্বল অ্যাসিড, এই যে CH3COOH দুর্বল অ্যাসিড এবং তার লবণ CH3COONA, তার লবণ কেন বলা হয়েছে? কারণ এই অ্যাসিডের এইচটা সরিয়ে এখানে সোডিয়াম আসছে, তাই দুর্বল অ্যাসিড এবং তার লবণ, এই মিলে এই ভদ্রলোকটাই কি একটা বাফার দ্রবণ, এবং সেটা কি বাফার? অম্লীয় বাফার। ঠিক আছে, ওকে, 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 ডান, ডান। নেট রে নেট, প্রতিস্থাপিত হয়ে যখন এই সোডিয়াম আসছে, এসে এই যে লবণ আর পানি তৈরি করছে। দেশে যে কি হইছে নেটের! ওকে, ওকে, বলেন সবাই এতটুকু বুঝছে কিনা? এতটুকু সবাই বুঝছে কিনা একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ, এতটুকু সবাই বুঝছে কিনা একটু কাইন্ডলি বলবেন। সবাই এতটুকু বুঝছেন কিনা একটু কষ্ট করে বলবেন। কি রে, তোকে কমেন্ট আসে না? ভয়ে ভয়ে থাকি, কারণ হঠাৎ করে লাইভ আটকে যায়। আচ্ছা, যাওয়াত ক্লিয়ার। আমরা সবাই মিলে নেট নিয়ে আন্দোলন শুরু আর করিস না ভাই, যেই হারে আন্দোলন হইতেছে, আল্লাহ, যেই হারে আন্দোলন হইতেছে, আর আন্দোলন করিস না।
আচ্ছা, অল ডান, অল ডান, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার আসেন আরো কথা বাকি, এত তাড়াতাড়ি ছাড়বো? তাইলে আবার ধরেন আমি যদি কি নেই, এই সি ডাবল ও কে, না, তাইলে একটু খেয়াল করেন, এই সি ডাবল এইচ মিথানোইক অ্যাসিড, এই ভদ্রলোক ক্ষারের সাথে বিক্রিয়া করে কি করছে, এই তার এইচটা প্রতিস্থাপিত হয়ে সেখানে পটাশিয়াম এসে যুক্ত হয়েছে, হয়ে তার লবণ হয়েছে। তাহলে এই যে এইচ সি ডাবল এইচ এবং তার লবণ এইচ সি ডাবল কে, এইটা হইলো তোমার কি অম্লীয় বাফার। তাইলে অম্লীয় বাফার কি, অম্লীয় বাফার কিভাবে তৈরি হয়, দুর্বল অ্যাসিড ও তার লবণ, দুর্বল অ্যাসিড ও তার লবণ, এই যে দুর্বল অ্যাসিড এবং সেটা শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে তার লবণ উৎপন্ন করছে। তার লবণ কেন, কারণ এই অ্যাসিডের এইচটা সরেই এখানে ধাতুটা যুক্ত হয়েছে এবং তার লবণ তৈরি হয়েছে। তাহলে দুর্বল অ্যাসিড এবং তার লবণ মিলেই বাফার দ্রবণ, দুর্বল অ্যাসিড এবং তার লবণ মিলেই অম্লীয় বাফার দ্রবণ। তাইলে অম্লীয় বাফার দ্রবণ মানে হইল কি বুঝলাম, অম্লীয় বাফার দ্রবণ মানে হইল, অম্লীয় বাফার দ্রবণ মানে হইল, এক কথা বারবার বলতেছি, বারবার লিখতেছি, কারণ আছে। এইটা পড়লে আবার 10 মিনিটে পড়া যায়, আবার বুঝতে গেলে বহুত কিছু আছে যে আজকে বুঝবেন। ঢাকা ভার্সিটি 20-21 আসছে, বিশ্বাস নাইলে আজকে মিলান, বিশ্বাস নাইলে এখনই আমার ক্লাস বাদ দিয়ে যায়, মিলাই দেখেন। 20-21 আসছে, 22-23 আসছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অলমোস্ট প্রত্যেকবার আসে। এই বাফার দ্রবণ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই এটারে ওইভাবেই ডিপলি পড়তে হবে, কোনো ব্যতিক্রম নাই। তাহলে অম্লীয় বাফার দ্রবণ মানেই কি, অম্লীয় বাফার দ্রবণ মানে হইল দুর্বল অ্যাসিড ও তার লবণ, যেমন যেমন ইথানোইক অ্যাসিড দুর্বল অ্যাসিড এবং তার লবণ মিললে তখন সেটা হইলো একটা কি অম্লীয় বাফার দ্রবণ। যেমন এইচ দুর্বল অ্যাসিড, এইচ এবং তার লবণ HCONA, এটা একটা অম্লীয় বাফার দ্রবণ। যেমন H2CO3 দুর্বল অ্যাসিড এবং NaHCO3 তার লবণ মিলে কি তৈরি হয়, অম্লীয় বাফার দ্রবণ। কিভাবে, H2CO3 মানে কি H প্লাস আর HCO3O মাইনাস বাইকার্বনেট, এইটারে যদি আপনি কি করেন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া ঘটান, তাহলে কি হবে, এই সোডিয়াম প্লাস কি করবে মাইনাসটা নিবে, নিলে কি হবে NaHCO3 এবং পানি। তাহলে দেখেন এই যে দুর্বল অ্যাসিড, এইখানের এইচটা প্রতিস্থাপিত সোডিয়াম আসছে, এই যে সোডিয়াম আসছে, দুর্বল অ্যাসিড এবং কি তার লবণ, এই যে এটা মিলে কি করছে বা অম্লীয় বাফার দ্রবণ, ঠিক আছে। তাইলে আমার দুর্বল অ্যাসিড এবং তার লবণ দিয়ে কি তৈরি হয়, অম্লীয় বাফার দ্রবণ। মজার বিষয়, এটা এই যে অম্লীয় বাফার দ্রবণ, এটা হলো ডিরেক্ট। পরীক্ষায় যদি আপনি দেখেন আপনাকে দুর্বল অ্যাসিড আর তার লবণ দেওয়া আছে, তার মানে আপনি বুঝেই গেছেন এটা অম্লীয় বাফার দ্রবণ। অথবা দুর্বল ক্ষার তার লবণ দিয়েছে, তার মানে সেটা ক্ষারীয় বাফার দ্রবণ। তো আপনার ভাগ্য এত ভালো নাও হইতে পারে, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবেন এই বাফার দ্রবণ এবং পিএইচ থেকে আমি 4টা টাইপের ম্যাথ করাবো, যার মধ্যে টাইপ 3 এবং 4 আপনি গ এবং ঘতে ইনশাল্লাহ শিওর পাবেন বোর্ড পরীক্ষায়। তাহলে বিষয়টা হইলো, আপনার পরীক্ষায় এই বাফার দ্রবণ যখন ম্যাথ দিবে, এই বাফার দ্রবণ থেকে যখন আপনাকে ম্যাথ করতে দিবে, আপনাকে ডিরেক্ট বলে দিতে পারে। যেমন এই যে দুর্বল অ্যাসিড তার লবণ থাকলে ডিরেক্ট আপনাকে প্রশ্নে একটা পাত্র এঁকে দিল, হ্যাঁ পাত্র এঁকে দিল, যে পাত্রের মধ্যে কি আছে, যেই পাত্রের মধ্যে CH3COOH আছে এবং কি আছে, এবং তোমার আছে CH3COO, হ্যাঁ সুন্দর করে রাখি।
আপনার একটা পাত্রকে দিল, পাত্রের মধ্যে কি আছে, পাত্রের ভিতর আছে CH3 COOH দুর্বল অ্যাসিড এবং ধরো তার লবণ আছে CH3 COONA। তার মানে তোমাকে ডিরেক্ট কিন্তু দুর্বল অ্যাসিড এবং তার লবণ দিছে, মানে তুমি বুঝে গেলে এটা অম্লীয় বাফার দ্রবণ। এটা হলো ডিরেক্ট, তোমাকে ডিরেক্ট দিয়ে দিবে। অথবা আলাদা আলাদা পাত্র হইতে পারে, বিভিন্ন ভাবে দেখাই দিতেছি, কিন্তু বিভিন্ন ভাবে দেখাই দিতেছি। হ্যাঁ, যতভাবে প্রশ্ন আসতে পারে দেখাই দিতেছি। অথবা তোমাকে দুইটা পাত্র দিয়ে কি করলো, দুইটা পাত্র দিয়ে তোমার যোগ করলো। এই পাত্রে আছে CH3 COOH, এই পাত্রে আছে CH3 COONA। যাই করুক না কেন দুইটা মিলে দেখেন দুর্বল অ্যাসিড তার লবণ, দুর্বল অ্যাসিড তার লবণ থাকা মানেই অম্লীয় বাফার দ্রবণ। এইটা হলো ডিরেক্ট, তোমাকে ডিরেক্ট কি দুর্বল অ্যাসিড এবং তার লবণ বলে দিবে, তুমি দেখেই বুঝে ফেলবা, অঙ্ক করতে পারবা। বাট সবসময় এরকম দিবে না, তোমাকে ইনডিরেক্টলি দিতে পারে। এখন স্যার ইনডিরেক্টলি মানে কি, সেটা বুঝতে হলে আগে এতটুকু বুঝছেন কিনা বলেন, সেটা বুঝতে হলে এতটুকু বুঝছেন কিনা আগে বলেন। দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার চেনার তো অনেকগুলো ওয়ে আছে। আমি এই যে এই পার্টের লাস্টের দিকে লিখে দিব সুন্দর মতো। অনেকগুলো ওয়ে আছে। যারা সম্পূর্ণ বিয়োজিত হয় তারা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, যারা সামান্য পরিমাণে হয় তারা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার। সেম ভাবে যাদের কে এর মান বেশি বা কে বির মান বেশি তারা সবল, যাদের কে বা কে বির মান অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান কম তারা দুর্বল। আবার আরেক ভাবে হইলো ওই যে এখানে আমার দেখছি লিখছে যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মান বেশি সে শক্তিশালী, আর অ্যানায়নের ক্ষেত্রে বা হাইড্রাসিডের ক্ষেত্রে যার অ্যানায়নের আকার বড় সে তত শক্তিশালী। তো এটা অনুধাবনমূলক জ্ঞানমূলক এমসিকিউতে লাগে, এটা আমি পড়াবো। হ্যাঁ, এটা আমি স্লাইড বানানো আছে আমার, এটা আমি করাবো, টেনশন নাই। পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে পাগল বানা ফেলামু। কেমিস্ট্রিতে 200-তে 200 লাগবে বোর্ডে, এবং ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে ইনশাল্লাহ কোনো প্রকার কোনো ঝামেলা করা যাবে না, এইটা হলো টার্গেট, আর কোনো কথা নাই। সাথে বায়োলজিও। আচ্ছা, সাইমাতিপ্তি স্যার, সংকেত দেখে লবণ চিনবো কেমনে? সংকেত দেখে লবণ চিনবেন কেমনে? এই যে এই ভদ্রলোক যদি অ্যাসিড হয়, এই ভদ্রলোক ক্ষার হয়, এখানে H প্লাস আছে, এখানে OH মাইনাস আছে, তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে এই যে উৎপন্ন করছে এই অ্যানায়ন ক্যাটায়ন মিলে যেটা তৈরি হয় সেটাই তার লবণ। হ্যাঁ, তো এগুলা এই যত প্র্যাকটিস করবেন, যত রিয়াকশন লিখবেন, তত সুন্দর বুঝবেন, ঠিক আছে, তত সুন্দর এগুলা ক্লিয়ার হবেন। ওকে, ডান ডান। এবার আসেন ইনডিরেক্টলি কিভাবে পরীক্ষা আসতে পারে। ইনডিরেক্টলি আসতে পারে, আমি যদি ওই বিক্রিয়াটা আরেকবার লিখি, CH3 COOH CH3 COONA এবং H2O। একটু খেয়াল করেন, এইটা হইলো আমার দুর্বল অ্যাসিড, এটা হইলো আমার দুর্বল অ্যাসিড, সে কার সাথে বিক্রিয়া করছে? সে বিক্রিয়া করছে কিন্তু সবল ক্ষারের সাথে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শক্তিশালী ক্ষার। দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে দুর্বল অ্যাসিডের কি তৈরি করছে? তার লবণ তৈরি করছে। তার কি তৈরি করছে? লবণ তৈরি করছে। তাইলে আপনাকে পরীক্ষায় যদি দুর্বল অ্যাসিড এবং তার লবণ দেয়া থাকে, তাহলে ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট দেখায় দিচ্ছে, ডিরেক্ট অম্লীয় বাফার দ্রবণ দেয়া। মাঝে মাঝে না, বেশিরভাগ ক্ষেত্রে আপনি গত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, মানে যেগুলো হয়েছে অটোপাস বাদে, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ইনডিরেক্ট প্রশ্ন দিছে। ডিরেক্ট তো দিছে, কোন বোর্ডে ডিরেক্ট দিছে, কোন বোর্ডে ইনডিরেক্ট দিছে। আর আপনার কোনটা আসবে আপনি জানেন না, আপনার দুইটার জন্যই প্রিপেয়ার থাকা লাগবে। খেলা একই, চিনতে হবে জাস্ট। দেখেন, তাইলে মনে রাখবেন, দুর্বল অ্যাসিড সবল ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দুর্বল অ্যাসিড সবল ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। সুতরাং একটু খেয়াল করেন, আমি বলতে পারি উইক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? স্ট্রং বেজের সাথে বিক্রিয়া করে। মনে থাকবে, তাইলে উইক অ্যাসিড এবং কার মধ্যে সবসময় বিক্রিয়া হয়? স্ট্রং বেজের মধ্যে। উইক অ্যাসিড এবং স্ট্রং বেজ বিক্রিয়া করেই তার লবণ উৎপন্ন করে। তাহলে পরীক্ষায় যদি আপনাকে এইভাবে একটু ঘুরিয়ে দেয়, আপনাকে একটা পাত্রে দিল CH3 COOH, আর একটা পাত্রে দিল NaOH, এবার কি ডিরেক্ট প্রশ্ন? না,
এবার কিন্তু ডিরেক্ট প্রশ্ন না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে এই দুর্বল অ্যাসিড আছে, আপনি দেখতেছেন যে উইক অ্যাসিড আছে এবং কি আছে এবং স্ট্রং বেজ আছে। আপনার তো মাথা টঙ্কা, কারণ আপনাকে আমি শিখাই দিছি উইক অ্যাসিড এবং স্ট্রং বেজ থাকলেই সেটা কি, সেটা হলো অ্যাসিডিক বাফার। এটা হলো ইনডিরেক্টলি দেওয়া থাকবে, এটা কি দেওয়া থাকবে, ইনডিরেক্টলি দেওয়া থাকবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টা হইল আপনার এখানে ধরেন 10 মোল অ্যাসিড আছে, এখানে 12 মোল ক্ষার আছে। আমরা জানি অ্যাসিড আর ক্ষার মিলে প্রশমন বিক্রিয়া, তাহলে 10 মোল অ্যাসিড 10 মোল ক্ষারকে প্রশমিত করবে, তাহলে অতিরিক্ত থেকে যাবে কি 2 মোল ক্ষার। তাহলে তখন কিন্তু তোমার পাত্রের ভিতর থাকতেছে ক্ষার বেশি, তখন কিন্তু তোমার থাকতেছে ক্ষার আর লবণ, তাহলে তখন কি সেটা অ্যাসিডিক বাফার হবে না। তাইলে তোমার যদি অ্যাসিডিক বাফার হইতে হয়, তোমার যদি অম্লীয় বাফার হইতে হয়, তাহলে এই যে দুর্বল যে ভদ্রলোক তার পরিমাণটা বেশি থাকা লাগবে। ধরো তোমার অ্যাসিড আছে 12 মোল, ক্ষার আছে এবার 10 মোল, তাইলে তোমার 10 মোল অ্যাসিড 10 মোল ক্ষারকে প্রশমিত করবে, তাহলে অতিরিক্ত তোমার 2 মোল অ্যাসিড আছে, অতিরিক্ত তোমার কি আছে, অতিরিক্ত 2 মোল অ্যাসিড আছে এবং তার কি পাবা, তার লবণ পাবা সল্ট, তার লবণ পাবা সল্ট। তাহলে দুর্বল অ্যাসিড এবং তার লবণ মিলে বাফার দমন হবে। তাহলে মাথায় রাখতে হবে উইক যে ভদ্রলোক, এই যে অ্যাসিড যে ভদ্রলোক, উইক যে ভদ্রলোক তার পরিমাণটা বেশি হইতে হবে। আবার বলি, তোমার দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার যে আছে, ক্ষারের পরিমাণ যদি তোমার বেশি থাকে তাহলে তোমার অ্যাসিড শেষ। তো দুর্বল অ্যাসিড আর তার লবণ না থাকলে তো বাফার দমন হবে না, না। তাহলে যে ভদ্রলোক দুর্বল, এই এই অ্যাসিডের পরিমাণটাকে বেশি হইতে হবে ক্ষারের থেকে, তাইলেই সেটা অম্লীয় বাফার দমন হবে। তাহলে আপনার আরেকটা পয়েন্ট দাঁড়াইলো, উইকের পরিমাণ, উইকের মোল সংখ্যা অবশ্যই স্ট্রং থেকে বেশি হইতে হবে। দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। আমি একটু পানি খেয়ে আসি, আপনারা একটু দেখেন বুঝছেন কিনা। হ্যাঁ একটু দেখেন, আমি একটু পানি খেয়ে আসি, গলা শুকিয়ে গেছে। একটু দেখেন বুঝছেন কিনা, একটু আপনারা করতে লাগেন। প্রশ্ন কি কি মাথায় আসে দেখেন, কি কি বুঝেন না দেখেন।
রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, তোরা যে ভণ্ড হইছ। আচ্ছা আচ্ছা, তার রে তার, জীবন তার তার হয়ে গেছে। আমি গেছিলাম পানি খাইতে, আমার একটা বিড়াল আছে, তোরা দেখছো অনেক সময় পোস্টে। এই বেটা আমার পাশে মানে ছাড়েই না পিছনে, আমার লগেই ঢুকবো। ওরে এই কষ্ট করে ঢাকা থেকে নিয়ে আইছি এই জায়গায়, ওরা ঢাকা থেকে এই জায়গায় নিয়ে আইছি, মানে ও আমার লগে থাকাই লাগবে, নাহলে মরে যাবো। আমি যদি না থাকি, খাওয়া দাওয়া সব বন্ধ, সবকিছু বন্ধ, ঘুম বন্ধ, এই হলো অবস্থা। তো হইলো আমি ঢুকবো, কারণ আমার লগেও ঢুকবো। এরে ওই ঢাকাতে আনার সময় মনে হয় কি যে একটা প্যারা খাইছি, তো তাও আমার পিছ ছাড়বো না। ও, ডান। আচ্ছা আচ্ছা, শুরু করি, শুরু করি। ওকে, এবার আসেন। এবার এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেইগুলো আপনাদের লেখা আছে। আপনাদের অম্লীয় বাফার দ্রবণ দুই ভাবে পরীক্ষা আসতে পারে। একটা হলো ডিরেক্ট, একটা হলো কি ডিরেক্ট। আপনার ডিরেক্ট দুর্বল অ্যাসিড, তার লবণ দেয়া থাকবে। হ্যাঁ, আপনার দুর্বল অ্যাসিড, আপনার উইক অ্যাসিড এবং কি দেয়া থাকবে, এবং লবণ দেয়া থাকবে। এবং অবশ্যই অবশ্যই অবশ্যই, যেহেতু দুর্বল অ্যাসিড এবং লবণ পাইছি, তার মানে বিক্রিয়া করছে কে? সবসময় দুর্বল অ্যাসিড কি করবে? সে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, এই যে এই CH3COOH কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, স্ট্রং বেজের সাথে বিক্রিয়া করেই না এই লবণটা পাইছি, তাই না জি? এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো এখানে উদাহরণগুলো লেখা আছে। আর একটু চোখ বুলাবেন, হ্যাঁ, এটা এখানে লিখে দিছি, একটু চোখ বুলাবেন, একদম আপনাদের সব বুঝে যাবেন এখন। আমি আসি, স্যার ওই বিল্লুটাকে একটু আনেন প্লিজ। ওরে আনলে আর বাড়ি করে যাবো না, ওরে আনলে আর বাড়ি করে যাবো না, বহু কষ্টে মাত্র আমার প্যান্ট মনে করে প্যান্ট ধরে ঝুলে আছে, ও আর আমার লগেই ঢুকবো। তো দেখাবো না একদিন, এখন আনতে গেলে আবার 5 মিনিট লস হইব। ঠিক আছে, ডান, ডান, ডান। এবার আসি, তারপরে কি? ইনডিরেক্ট। এই মাত্র যেটা বললাম, পরীক্ষায় ইনডিরেক্ট তো থাকতে পারে। তো ইনডিরেক্ট কি হবে? উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের লবণকে অবশিষ্ট থাকতে হবে, যেটা বুঝাইলাম যে তোমার দুর্বল অ্যাসিড এবং তার লবণকে বেশি থাকতে হবে, অবশিষ্ট থাকতে হবে। এর পরিমাণ যদি কম থাকে তাইলে কিন্তু বাফার দ্রবণ হবে না। হ্যাঁ, ইনডিরেক্টলি কিভাবে আসতে পারে? ডিরেক্ট মানে দুর্বল অ্যাসিড, তার লবণ দেওয়া থাকবে। আর ইনডিরেক্টলি মানে তোমার বুঝতে হবে, যদি ডিরেক্ট হয়, যদি ডিরেক্ট হয় তাহলে কি দেওয়া থাকবে? ডিরেক্ট হইলে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড তার লবণ দেয়া থাকবে। যদি প্রশ্ন ইনডিরেক্ট করে তখন কি হবে? তখন তোমার কিন্তু দুর্বল অ্যাসিড আর তার লবণ দেয়া থাকবে না, তখন তোমার দেখতে হবে দুর্বল অ্যাসিড এবং কে বিক্রিয়া করবে? স্ট্রং বেস। অবশ্যই যে দুর্বল, দুর্বল অ্যাসিডের পরিমাণ কি করতে হবে? দুর্বল অ্যাসিডের পরিমাণ স্ট্রং বেজের থেকে কি হবে? বেশি হবে। উইকের পরিমাণটা অবশ্যই স্ট্রং থেকে, উইকের পরিমাণটা অবশ্যই স্ট্রং থেকে বেশি হইতে হবে। কারণ অ্যাসিড অতিরিক্ত থাকলেই না সেই অ্যাসিড আর তার লবণ তুমি পাবা। অ্যাসিড যদি আগেই ফুরায় যায় তাহলে তুমি অ্যাসিডই পাইতেছো না, অম্লীয় বাফার হবে কিভাবে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ডান। আপনি এখন ঢাকাতে নাইছেন? না রে, না আমি বাড়িতে, আমি গ্রামের বাড়িতে, ঢাকা নাই রে। আচ্ছা, ওকে, ডান, ডান। আচ্ছা, আমি বহুত প্যারা খাই, আব্বু আম্মু অনেক ভালোবাসে। আবার মনে কর আমার আমার মানে দেশি বিড়াল, কিন্তু অনেক সুন্দর, এবং ওর ট্রেনিং, ও মনে কর তোর একদম আহ, যে পি পটি আছে একদম, মনে কর নির্দিষ্ট জায়গা ছাড়া করবোই না। কিন্তু তারপরে মাঝে মাঝে আমিও বকা খাই আব্বু আম্মুর কাছে, আমিও মাঝে মাঝে আব্বু আম্মুর কাছে বকা খাই, এগুলো বিষয় না। হ্যাঁ, আমিও খাই, তোরা তো আমি খাই, আর তোরা কি? খাবি তো খা, বকা আমি একা খামু কেন, তোরাও খা। আচ্ছা, যদি বুঝে থাকেন, এবার আমরা দেখব এই অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তাহলে অম্লীয় বাফার মানে দুর্বল অ্যাসিড থাকবে এবং তার লবণ থাকবে,
অম্লীয় বাফার দ্রবণ মানে দুর্বল অ্যাসিড থাকবে এবং তার কি থাকবে, এবং তার লবণ থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তো এটাকে যদি আয়নিত করি, বিয়োজিত করলে অ্যানায়ন এবং ক্যাটায়ন আলাদা হয়ে যাবে, CH3 C অ্যানায়ন এবং H+ ক্যাটায়ন আলাদা। এটারে বিয়োজিত করলে CH3 C এবং সোডিয়াম প্লাস আলাদা। তো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বলতে সে আসলে কিভাবে কাজ করে। আমরা জানি বাফার দ্রবণ মানে হলো যেখানে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষার যোগ করলেও তার পিএইচ এর কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তো এই যে অম্লীয় বাফার দ্রবণ, এখানে তার ক্রিয়া কৌশল বলতে বোঝাইছে এখানে অ্যাসিড এবং ক্ষার যোগ করে আমাকে দেখাইতে হবে তার পিএইচটা অপরিবর্তিত থাকে। তাইলে আমি শুরুতে কি করব, শুরুতে আমি লিখি অম্ল যোগ, প্রথমে অ্যাসিড যোগ, অম্ল বা অ্যাসিড যোগ। খেয়াল করেন এই ভদ্রলোকটাকে, এটা হইলো দুর্বল অ্যাসিড, এটা হইলো উইক অ্যাসিড, আর এইটা কি, এটা হলো তার লবণ, এটা হলো কি, এটা হলো তার লবণ। আচ্ছা, তো এ আয়নিত হয়ে CH3 C অ্যানায়ন এবং H+ ক্যাটায়ন, আর এই লবণ কি হয়েছে, বিয়োজিত হয়ে CH3 C এবং Na কি প্লাস। এই দুর্বল অ্যাসিড মানে কি, দুর্বল অ্যাসিড মানে সে খুবই উইক, সে পানিতে সামান্য পরিমাণে বিয়োজিত হয়। সবল অ্যাসিড মানে যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আর দুর্বল অ্যাসিড মানে যারা সামান্য বিয়োজিত হয়, খুবই কম, কত 0 থেকে 5%, কত 0 থেকে 5%, হ্যাঁ 0 থেকে 5%। আর এই লবণটা, এইটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট, হ্যাঁ এটা হলো সবল। হ্যাঁ, আমরা যে পড়ছি পরিবেশ রসায়ন পড়ছি, এখানে কিন্তু আমরা ব্রোনস্টেড লাউরি মতবাদ পড়ছি যে দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী, আর সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল, মানে উল্টা হয়। অ্যাসিড যদি দুর্বল হয় তার অনুবন্ধী ক্ষারটা হয় শক্তিশালী, অ্যাসিডটা যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী ক্ষারটা হয় দুর্বল। তাইলে এখানে এই অ্যাসিডেরই তো এটা লবণ, তাহলে এই অ্যাসিড থেকে এটা হইতেছে, সুতরাং এই অ্যাসিডটা যেহেতু দুর্বল তার লবণটা হলো শক্তিশালী। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে অম্ল যোগ, কি যোগ, অম্ল, অম্ল মানে কি অ্যাসিড। এই যে দ্রবণটা, এই দ্রবণটার ভিতরে আমি কি করব, একবার অ্যাসিড যোগ করব, একবার ক্ষার যোগ করব, করে আমাকে দেখাইতে হবে তার পিএইচটা অপরিবর্তনীয় আছে। তাহলে অ্যাসিড যোগ মানে H+ আয়ন যোগ। এখন আমি যখন এইখানে এই দ্রবণটার মধ্যে H+ আয়ন যোগ করব, তখন কি হবে, H যেহেতু প্লাস, এ যেহেতু প্লাস, এ যে যুক্ত হবে কার সাথে, মাইনাসের সাথে, মাইনাস কোনটা, এই যে CH3 C এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, CH3 COH। এই যে CH3 এটা উপরেরটা থেকেও আসছে, দুর্বল অ্যাসিড থেকেও আসছে, এটা লবণ থেকেও আসছে। তো যখন এটা একটা দ্রবণের মধ্যে আসে, তখন এরা কি বৈষম্য করবে, যে এই আমি অ্যাসিড থেকে আইছি আমি আলাদা CH3 আমি লবণ থেকে আইছি আমি আলাদা CH3 এটা কি আলাদা আলাদা থাকবে না একসাথে থাকবে, একসাথে থাকবে। এরা কিন্তু তুমি আলাদা করতে পারবা না, কারণ দুইজনই সেম আয়ন, এখানে দুইজনই কি, দুইজনই সেম আয়ন, সম আয়ন, সম আয়ন। তাইলে আমার যখন আমি এই দ্রবণটার মধ্যে বাইরে থেকে অ্যাসিড যোগ করব, তখন সে H+টা কি করবে, অ্যাসিড মানে H+, সে এই মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3 তৈরি করবে। হ্যাঁ, আচ্ছা, তাইলে অ্যাসিড যোগ করার পরে সে কি করলো, সে এইখান থেকে মাইনাস আয়ন নিয়ে নিলে তখন এই পার্টে কি ঘাটতি হবে না, এখান থেকে CH3 কমে যাবে না, জি স্যার যাবে। তো যখন কমে যাবে, এইটা কি উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থায় আছে, তো H+ আয়ন এসে যখন এখান থেকে CH3 নেবে, সেটা যে কোনো কারো কাছে নিতে পারে একই, তখন কি হবে, তখন কিন্তু এখানে একটা ঘাটতি হবে। ঘাটতি হইলে তোমার এই যে বা বিক্রিয়ক, এটার সম্মুখমুখী হওয়ার কথা। আবার বলি, যখন আমি বাইরে থেকে H+ যুক্ত করব, তাহলে H+ আয়ন কি করবে, সেই CH3 আয়নের সাথে মিলে বিক্রিয়া করবে।
করলে তখন এখানে CH3COO মাইনাস আয়নের কি ঘাটতি হবে? জি, ঘাটতি হইলে তখন সাম্যাবস্থা ভেঙে যাবে, ভেঙে তখন সে কি হবে? সামনের দিকে অগ্রসর হবে, এটা তাতে ঘাটতি পূরণ করতে যাবে, তাই না? জি, এটা মানে যে এখানে পুরাটারি। তো যখন ঘাটতি পূরণ করতে যাবে তখন এটা যদি সামনে যায় তখন H প্লাস আয়নের কি এই বিক্রিয়াটা যখন সামনের দিকে যাবে সে ভেঙে যাবে, ভাঙলে CH3COO মাইনাস আর H প্লাস আয়ন তৈরি হবে না? জি, তো H প্লাস আয়ন যদি তৈরি হয় তাহলে H প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? পিএইচ এর পরিমাণ কমে যাওয়া, তার মানে সে অ্যাসিডিক হয়ে যাবে, তখন তার অ্যাসিডটা কি বেড়ে যাবে, তাহলে পিএইচটা কি চেঞ্জ হয়ে যাবে না? জি, কিন্তু এমন হওয়ার কথা, এমন কিন্তু আর কথা না। ওকে, আবার বলি, আমি যখন এই দ্রবণটার ভিতর H প্লাস আয়ন যুক্ত করব, H প্লাস আয়ন এই CH3COO মাইনাস আয়নের সাথে মিলে CH3COOH তৈরি করবে, তখন এই মাইনাস আয়নের একটা ঘাটতি হবে, হইলে এই বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার কথা, সামনের দিকে গেলে তখন এটা ভেঙে কি করবে? CH3COO মাইনাস আয়ন আর H প্লাস আয়ন তৈরি করবে, তার মানে H প্লাস আয়নের পরিমাণ কি বেড়ে যাইতেছে, তাহলে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে তার বাফার দ্রবণ হবে না। না, তাইলে স্যার কি ঘটনা ঘটে? যদিও এটা সামনের দিকে যে H প্লাস আয়ন বাড়ার কথা, কিন্তু সেটা ঘটে না। কেন ঘটে না? কারণ এই CH3COOH মাইনাস হইল একটা দুর্বল অ্যাসিড, এ মাত্র 0 থেকে 5% কি হয়? বিয়োজিত হয়, মানে ভাঙতেই চায় না। তার উপর এখানে কিন্তু এই দুইটা মিলে একটা সময়ায়ন প্রভাব কাজ করছে। কি কাজ করছে? সময়ায়ন প্রভাব। দুইজনেরই কি আয়ন সমান? আর আমরা জানি সময়ায়ন প্রভাব কাজ করলে দ্রাব্যতা কমে যায়, গুণগত রসায়নে পড়ছি। ইয়েস, তার মানে এ কিন্তু ভাঙে না, এ আর কি হয় না? ভাঙে না, এখানে চেঞ্জ হয় না। ভাঙে কে? এই লবণটা একটাকে বলছি এই স্ট্রং ইলেকট্রোলাইট, এ কিন্তু শক্তিশালী, এ কি করে? সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। হ্যাঁ, এই ভদ্রলোক বিয়োজিত হয় আংশিক, খুবই সামান্য, কিন্তু এই ভদ্রলোক কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হয়, শক্তিশালী। তো যখনই এখানে CH3COO মাইনাসে ঘাটতি হয় তখন এ সামনে চলে গেলে তো পিএইচ চেঞ্জ হয়ে যাওয়ার কথা, তো এর সামনে যায় না। কেন যায় না? কারণ একে এ দুর্বল, দুয়ে সময়ায়ন প্রভাব কাজ করে দ্রাব্যতা কমে যায়। এখানে এই যে লবণ ভেঙে যে তাড়াতাড়ি এই গ্যাপটা পূরণ করে, সুতরাং তখন কিন্তু আমার পিএইচটা আলটিমেটলি অপরিবর্তনীয় থাকে, চেঞ্জ হয় না। দেখেন বুঝছেন কিনা, বলবেন একটু বুঝছেন কিনা, সবাই একটু বলবেন বুঝছেন কিনা। বিড়াল নিয়ে গল্প বাদ দে, পিটামু কিন্তু দেখ বুঝছস কিনা, তাড়াতাড়ি দেখ বুঝছেন কিনা, তাড়াতাড়ি দেখেন বুঝছেন কিনা। ক্লিয়ার স্যার? সবাই বলেন বুঝছেন কিনা, শাফিন আহমেদ রূপম ক্লিয়ার, এমডি আবু দাউদ খান ক্লিয়ার, বাকিরা একটু বলেন বুঝছেন কিনা। আহমদ বুঝছি, সবাই বলবেন, সবাই। অদিতি বুঝে গেছি, গুড। সপ্তপর্ণা বুঝছে আপনি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্যার H প্লাস যোগ করলে কি হয়? প্যাচ লাগলো। আরেকবার বলি, আমি যখন H প্লাস আয়ন বাইরে থেকে যোগ করলাম, এই H প্লাস কি করবে? এই মাইনাসের সাথে বিক্রিয়া করে ফেলবে, করলে এই CH3COO মাইনাসের একটা ঘাটতি হবে, ঘাটতি হইলে এই সাম্যাবস্থাটা ভেঙে যাবে, ভেঙে এই বিক্রিয়াটা সামনের দিকে যাওয়ার কথা, আর এই বিক্রিয়া সামনের দিকে গেলেই তো তখন CH3COO মাইনাস আর কি হবে? H প্লাস আয়ন তৈরি হবে। H প্লাস আয়ন বেড়ে যাওয়ার মানে কি? অ্যাসিড বেড়ে যাইতেছে। জি, কিন্তু হয় কি, যখনই আমার বাইরে থেকে H প্লাস আয়ন যুক্ত করার পর এখানে ঘাটতি পড়লো, এ যখন এখান থেকে বিক্রিয়া করে নিয়ে আলাদা হইলো, যখন ঘাটতি পড়ে গেল তখন কি হয়? তখন এই CH3COO মাইনাস আয়ন ভাঙার কথা, সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু সে দুর্বল অ্যাসিড হওয়ায়, সামান্য পরিমাণে বিয়োজিত হওয়ায় সে কি করে না? ভাঙে না।
এবং এখানে যেহেতু দুইজনেরই অ্যানায়নটা একই, তাই এখানে সমায়ন প্রভাব কাজ করে, আর সমায়ন প্রভাব কাজ করলে দ্রাব্যতা কমে যায়, তার মানে সে আরো ভাঙে না। তাইলে এই ঘাটতিটা পূরণ করে কে? এই লবণটা তো শক্তিশালী, এ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, স্ট্রং ইলেকট্রোলাইট। কারণ কি, অ্যাসিডটা যেহেতু দুর্বল, এইটা হলো তার অনুবন্ধী ক্ষার, সুতরাং এ সম্পূর্ণরূপে বিয়োজিত হইতে পারে। যখনই এখানে ঘাটতি পড়ে, সাথে সাথে লবণ ভেঙে গিয়ে এখানে ঘাটতিটা পূরণ করে দেয়। তাই এই ভদ্রলোকের আর সামনে যাওয়া লাগে না, তাই অ্যাসিডের পরিমাণটাও বাড়ে না, পিএইচটা কি থাকে? অপরিবর্তনীয় থাকে। আশা করি বুঝছেন। আশা করি বুঝছেন। ডান, ডান। আমি লিখবো কেন? আপনি লিখবেন। আমি লিখবো কেন? এতদিন ধরে এই পড়াইলাম। টিচার দুই রকম হয়। আমার ইংলিশ টিচার বলছিল স্কুল লাইফের, মুজাহিদ স্যার, রূপনগর মডেল স্কুল এন্ড কলেজের টিচার, ওটা আমার বলতো টিচার দুই রকম হয় সাকিব, একটা হলো তোমারে মাছ ধইরা দিবে, হ্যাঁ, আর একজন হলো তোমার মাছ ধরা শিখাই দিবে। তো যে মাছ ধরে দিবে, তোমারে ধরে তোমার ইলিশ মাছ খুব পছন্দ, আমি তোমারে 10টা ইলিশ মাছ দিয়ে দিলাম, হ্যাঁ, খুব ভালোবাসি, 10টা ইলিশ মাছ দিয়ে দিলাম। তুমি এই 10টা ইলিশ মাছ আস্তে আস্তে এক পিস করে খাইলেও সর্বোচ্চ কয়দিন খাইতে পারবা? 20 দিন খাইলা, 1 মাস ধরে খাইলা, তারপর কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু তোমারে যদি মাছ ধরাটা শিখাই দিই, তুমি সারা জীবন মাছ ধরে 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 খাইতে পারবা। তাই আমি চাই যে আমারে যেমন টিচাররা পড়াইছে, আমি আমার স্টুডেন্ট অমনি পড়াইতে চাই, যেন আপনারা মাছ ধরে খাইতে পারেন। আমি খাওয়াই দিলে তো হবে না। ডান, ডান। তুমি লিখবা, ভুল হইলে আমি আসি, না লিখতে পারলে ওইখানে কি লিখতে হবে? আমি আসি। আমি অল টাইম আসি ছায়ার মতো, কিন্তু ওই ধরাটা শিখতে হবে। ওইটারেই আমার কাজ হলো, তোমার ওই জায়গাটারই ঠিক করা। আমি কোনোদিন পড়াই দিতে পারবো না, আমি যত ভালোই পারি পড়াই, লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি পারবা। ঠিক আছে, তোমার পড়তে হবে। ওকে, ডান। ওকে, সমায়ন প্লাস উইক হয়, প্রথমটা ভাঙতেছে না, ইয়াস, ভাঙতেছে কে? এই লবণটা ভেঙে সেই ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। দ্বিতীয়ত, অম্ল যোগ করে তো দেখলাম চেঞ্জ হইল না, এবার আমি কি যোগ করব? এবার আমি ক্ষার যোগ করব। এবার কি যোগ করব? এবার ক্ষার যোগ করব। ক্ষার যোগ করা মানে কি? ক্ষার যোগ করা মানে হইল ওএইচ মাইনাস যোগ করা। আর এই ওএইচ মাইনাস কার সাথে যাবে? ওএইচ মাইনাস এই এইচ প্লাস এর সাথে যাবে, যে কি তৈরি করবে? পানি তৈরি করবে। আর আমরা জানি পানির পিএইচ হলো 7-এর কাছাকাছি, বা এবং পানি কি নিরপেক্ষ, সুতরাং আলটিমেটলি কি পিএইচ এর কোনো চেঞ্জ হবে? না, আলটিমেটলি কিন্তু পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। আমি যখন ক্ষার যোগ করতেছি, এই মাইনাস আয়নটা, ওএইচ মাইনাস আয়নটা কি করবে? এইচ প্লাস আয়নের সাথে যে কি তৈরি করে ফেলবে? পানি তৈরি করে ফেলবে। ঠিক আছে, সুতরাং সুতরাং আমার কি হবে না? আমার পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। আগেও বলেছিলেন এই গল্পটা, ইয়েস। এ তো গল্প না, তো সত্যি কথা, এই কারণে একই থাকে। গল্প হলে তো উল্টা পাল্টা যেত, সত্যি কথা তো, এই কারণে। আচ্ছা, ঠিক আছে, ডান। তাইলে আপনারা পরীক্ষায় কি করবেন? পরীক্ষায় সুন্দর মতো, ধরেন আপনাকে এইটাই পরীক্ষায় আসলো, হ্যাঁ, পরীক্ষায় দুর্বল অ্যাসিড আর তার লবণ CH3COONA, এইটার কি করতে বললে, এটার ক্রিয়া কৌশল চাইলো। আপনি প্রথমে বাফার দ্রবণের সংজ্ঞা দিবেন, তারপরে এইটা কি অম্লীয় বাফার না? ইয়েস, তখন অম্লীয় বাফারের সংজ্ঞা দিবেন। যেই বাফার দ্রবণের পিএইচ এর মান 7-এর কম, তাকে অম্লীয় বাফার বলে। দেন কি করবেন? দেন এটাকে কি করবেন? ভাঙবেন, এরকম আয়নিত করবেন, করে একবার অম্ল যোগ করবেন, করে এই বিক্রিয়াটা দেখাবেন, এবং এখানে কি ঘটনা ঘটে লিখবেন। কি ঘটনা ঘটে বলছি, এইচ প্লাস যোগ করলাম, CH3COO মাইনাসের সাথে যে CH3COOH তৈরি করলো, এখানে ঘাটতি হইলো। ঘাটতি হইলে তখন এইটার সামনে যে কি এইচ প্লাস বাড়ে যাওয়ার কথা, কিন্তু এই দুর্বল অ্যাসিড এবং সমান প্রভাবের কারণে সে ভাঙে না, ভাঙে কে? লবণটা তার ঘাটতি পূরণ করে, আলটিমেটলি পিএইচটা অপরিবর্তনীয় থাকে। দেন আপনি কি করবেন? ক্ষার যোগ, বিক্রিয়া দেখাবেন, দেন বলবেন এটা মিলে পানি তৈরি করে, সুতরাং এর পিএইচ এর আলটিমেটলি কি হয় না? কোনো চেঞ্জ হয় না। সবার শেষে কি দেখাবেন? সবার শেষে দেখাবেন অজগর বিক্রিয়া। সবার শেষে কি দেখাবেন? সবার শেষে দেখাবেন হলো অজগর বিক্রিয়া। কি বিক্রিয়া? অজগর বিক্রিয়া। পরীক্ষায় আমার অজগর লিখে দিয়েন না, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি পড়ার সময় আমরা পড়তাম। একদম সবার শেষে আপনি
ফুল মার্কস পাইতে চাইলে একটু সুন্দর করার জন্য আপনি লাস্টে এই ডায়াগ্রামটা আরেকবার এঁকে দিবেন। হ্যাঁ, আপনি লাস্টে এই ডায়াগ্রামটা আরেকবার এঁকে দিবেন। অ্যাডিশন অফ ওএইচ মাইনাস, অর্থাৎ ওএইচ যোগ করলাম, যখন ক্ষার যোগ করলাম তখন সে কি করলো, তখন ওএইচ মাইনাস আর এইচ প্লাস মিলে পানি তৈরি করলো। আর আমি যখন অ্যাডিশন অফ এইচ প্লাস অ্যাসিড যোগ করলাম, সে এই মাইনাসটা নিয়ে কি করলো, CH3COOH তৈরি করলো। দেন একটা বক্স করে দিবেন। সবার শেষে সাপের মতো পেঁচানো, তো এটা আমি নাম দিয়েছিলাম অজগর বিক্রিয়া। কিন্তু পরীক্ষায় আবার অজগর বিক্রিয়া লিখেন না, পরীক্ষায় লিখবেন ডায়াগ্রাম। পরীক্ষায় লিখবেন ডায়াগ্রাম। সব ব্যাখ্যা লেখার পরে লাস্টে চিত্রটা দেখাই দিবেন, ঠিক আছে? সব ব্যাখ্যা লেখার পরে লাস্টে চিত্রটা দেখাই দিবেন, তাইলে আর কোনো প্যারা নেই। না, সপ্তপূর্ণা OH মাইনাস Na প্লাস এর সাথে যাবে না। ক্ষার তোমার অলরেডি শেষ, ক্ষার তোমার অলরেডি শেষ আছে, দুর্বল অ্যাসিড আর তার লবণ, তাই ওখানে পানি তৈরি হবে। হ্যাঁ, ক্ষার তো অলরেডি শেষ, লবণ আর পানি উৎপন্ন হচ্ছে না, এখন পানি উৎপন্ন হবে। ওকে, ডান ডান। 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 ওকে, সবাই বুঝছেন কিনা বলেন। বাদল স্যার, পানির এলভি এলএফ কি? দেখেন ভ্যাপোরাইজেশন আর ফিউশন কত। ভ্যাপোরাইজেশন সম্ভবত 2260 কিলোজুল, আর তোমার এলএফ হইলো তোমার 330 মনে হয়। একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন, এগুলা নেটেই আছে, একটু সার্চ দিলে পাবেন। এলভি মেবি 2260 আর এলএফ হইলো 335 ওর কথা দেখেন। ওকে ওকে, ডান। ওকে, এবার আসেন, জি ডায়াগ্রাম নিচে লিখবেন। আগে বাফার দ্রবণের সংজ্ঞা, অম্লীয় বাফার দ্রবণের সংজ্ঞা, দেন এই যে এইটা দিবেন, এই দুইজনকে আয়নিত করবেন, করার পর অম্ল যোগ বিক্রিয়া দিয়ে তার ব্যাখ্যা, ক্ষার যোগ বিক্রিয়া দিয়ে তার ব্যাখ্যা, সবার শেষে ডায়াগ্রাম, ঠিক আছে? এবার আসেন ক্ষারীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ যেহেতু পড়ে ফেলছি, ক্ষারীয় বাফার দ্রবণ এখন একদম ইজি হয়ে যাবে। ক্ষারীয় বাফার দ্রবণ একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হবে? ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হবে? ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হবে? ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে এর পিএইচ এর মান কি হবে? এর পিএইচ এর মান 7 থেকে কি হবে? বেশি। উল্টা, এর পিএইচ এর মান কি হবে? 7 বেশি। এস এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে দুর্বল। অম্লীয় বাফার মানে যদি দুর্বল অ্যাসিড তার লবণ হয়, ক্ষারীয় বাফার মানে কি? দুর্বল ক্ষার ও তার লবণ। দুর্বল ক্ষার ও তার কি? ও তার লবণ। দেন কি? দেন তোমার কি লিখতে হবে? দেন লিখতে হবে হলো তোমার, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, হ্যাঁ, এ কি করলো? এ ধরেন HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি, ঠিক আছে? আচ্ছা, আমার ওইটা তো ফ্যাক্ট না। তাহলে দেখেন দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার এবং কি? এবং তার লবণ, এবং তার লবণ, এবং তার লবণ কেন? এই অ্যামোনিয়ামের, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের OH-টা সরে যেই তো এখানে Cl যুক্ত হয়েছে, তাহলে এর লবণ। তাহলে দুর্বল ক্ষার আর তার লবণ যদি ডিরেক্ট আসে,
আর ইনডিরেক্ট আসলে কি হবে, দেখেন দুর্বল ক্ষার, ক্ষারটা এখন যখন দুর্বল, অ্যাসিডটা কিন্তু শক্তিশালী। ক্ষার যেহেতু দুর্বল, ক্ষার যেহেতু এখন দুর্বল, দেখেন দেখেন ক্ষার যেহেতু এখন দুর্বল, উইক বেস, এখন দেখেন আমার অ্যাসিডটা কিন্তু স্ট্রং, স্ট্রং অ্যাসিড, অ্যাসিডটা কিন্তু আমার স্ট্রং। তাহলে ডিরেক্ট যদি দেয়, ডিরেক্ট থাকলে কি হবে, ডিরেক্ট থাকলে দুর্বল ক্ষার ও তার লবণ। আর যদি ইনডিরেক্ট থাকে, উদাহরণ দিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার আর তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। আর ইনডিরেক্ট যদি থাকে, ইনডিরেক্ট থাকলে আমাকে পরীক্ষায় ইনডিরেক্ট দিতেই পারে, আমাকে টিচার ইনডিরেক্ট দিতেই পারে, কোনো সমস্যা নাই। তখন কি থাকবে, তখন যেহেতু এবার ক্ষারীয় বাফার দ্রবণ, এবার ক্ষারটা বেসটা দুর্বল, তাহলে অ্যাসিডটা কি হবে, অ্যাসিডটা হবে স্ট্রং। উইক বেজের সাথে এবার কার বিক্রিয়া, স্ট্রং অ্যাসিডের বিক্রিয়া। এবং অবশ্যই অবশ্যই যে দুর্বল তারটা বেশি থাকতে হবে। ক্ষারের পরিমাণ যদি এখন কম থাকে তাহলে তা আগেই শেষ, তাহলে কি ক্ষারীয় বাফার হবে না, তাহলে এখন ক্ষারের পরিমাণটা বেশি থাকতে হবে আগের মতো। তাহলে উইকের পরিমাণটা সব সময়, সেটা অম্লীয় হোক এবং ক্ষারীয় হোক, উইকের পরিমাণটা সব সময় স্ট্রং থেকে বেশি হইতে হবে। ক্ষারটা যদি বেশি থাকে তাহলে সেটা ক্ষারীয় বাফার দ্রবণ হবে। দেখেন বুঝছেন কিনা। সেম কাহিনী এবার ক্ষারের ক্ষেত্রে। তুই জাওয়াদ, জাওয়াদ যেটা লিখছিস, তুই তো গ্রাম কিসে কি বলে, আমি তো কিলো জুলে বলছি আর তুই তো জুলে বলছো, সেই হলো বিষয়। হ্যাঁ, এই জন্য 3 ঘর কমে গেছে। ওকে, ডান। বলেন বুঝিয়েছেন কিনা, বলেন বুঝিয়েছেন কিনা। একই একই একই, জাস্ট খালি ক্ষারের ক্ষেত্রে ক্ষারের ব্যাখ্যা। ঠিক আছে, ক্ষারের ক্ষেত্রে জাস্ট খালি ক্ষারের ব্যাখ্যা। সাইমা তৃপ্তি, আপনি আরেকবার ক্লাসটা দেখলেই বুঝবেন। হ্যাঁ, একটু দেখেন মনোযোগ দিয়ে, তাহলেই বুঝবেন। অথবা যে এখন আবার বুঝাবো ক্ষারের ক্ষেত্রে একটা উদাহরণ দিব না, এখনই বুঝে যাবেন, একটু মনোযোগ দেন বুঝবেন। ওকে, ডান ডান। ওই যে আমার ওয়াইফাই ঝামেলা শুরু করছে, তোদের সমস্যা হবে না কারণ ওটা মোবাইল নেটে চলতেছে, আর ওয়াইফাইতে যে আবার ঝামেলা শুরু করছে, আয়ে আর যায়, আয়ে আর যায়। আচ্ছা, ডান ডান। এবার সেম ভাবে এই যে ডিরেক্ট, ইনডিরেক্ট, উদাহরণ, তারপরে ইন্ডিকেটর সব বলে দিছে। হ্যাঁ, এই যে উইক অ্যাসিডের ক্ষেত্রে, উইক ক্ষারীয় বাফার, উইক অ্যাসিড, উইক অ্যাসিডের সল্টকে অবশ্যই থাকতে হবে না। এই যে এখানে একটু ভুল আছে, হ্যাঁ এখানে একটু ভুল আছে, এখানে হবে উইক বেস ও উইক বেজের সল্টকে। হ্যাঁ, এটা যেহেতু ক্ষারীয় বাফার, ক্ষার হবে। ঠিক আছে, উইক বেজ এবং উইক বেজের সল্টকে। ওকে, ডান। এবার আসি ক্রিয়া কৌশল, এবার আসি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ধরেন আপনাকে প্রশ্নে দিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দুর্বল ক্ষার তার লবণ, তার মানে ক্ষারীয় বাফার দ্রবণ। ইয়েস, প্রথমে কি করব, প্রথমে বিয়োজিত, যেহেতু দ্রবণে দিছে আয়নিত হয়ে যাবে, অ্যামোনিয়াম আয়ন আর ওএইচ মাইনাস আয়ন, আর কি অ্যামোনিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। ঠিক আছে, ঠিক আছে। এটা কি, এটা হইল দুর্বল ক্ষার, তার মানে সামান্য পরিমাণে বিয়োজিত, সামান্য পরিমাণে বিয়োজিত। আর এটা কি, এটা হলো শক্তিশালী, এটা হলো লবণ, দুর্বল ক্ষারের লবণ। এবং এটা কি, এটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট, সবল। হ্যাঁ, স্ট্রং ইলেকট্রোলাইট না লিখি এখানে সবল লিখে দিই। এটা কি, এটা হলো সবল। হ্যাঁ, এটা হলো অনুবন্ধী কি অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে। এটা যেহেতু, এটা যেহেতু কই গেল, এটা যেহেতু অ্যাসিড, তার মানে এটা হলো অনুবন্ধী ক্ষার। আর এবার এটা যেহেতু ক্ষার, তাহলে এটা কি হবে, অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা, এবার আসছে আসল কথা। এবার এটা যে একটা ক্ষারীয় বাফার দ্রবণ, তার ক্রিয়া কৌশল কেমনে ব্যাখ্যা করব, সেম, একবার অ্যাসিড যোগ করব, একবার ক্ষার যোগ করব। তাহলে প্রথমে অ্যাসিড যোগ করি, প্রথমে অ্যাসিড যোগ করি, অম্ল যোগ, অম্ল যোগ বা অ্যাসিড যোগ, অম্ল মানে অ্যাসিড মানে H প্লাস,
যখন আমি বাইরে থেকে এখানে H প্লাস আয়ন যোগ করব তখন কি হবে, এই OH মাইনাসের সাথে যে OH মাইনাসের সাথে যে কি তৈরি করবে, পানি তৈরি করবে। করলো? করলো। তাহলে তো আমার পিএইচ অপরিবর্তনীয়। ইয়েস। এবার আসেন ক্ষার যোগ। কি যোগ? ক্ষার যোগ। ক্ষার মানে কি? OH মাইনাস। এখন একটু বুঝতে হবে, এখন বোঝার বিষয়। আবার ওই যারা আগেরটা একটু ক্লিয়ার না তারা এবার মনোযোগ দেন, বুঝে যাবেন। ক্ষার যোগ মানে কি? OH মাইনাস যোগ। আমি যখন বাইরে থেকে OH মাইনাস দিব, OH মাইনাস যেহেতু সে যাবে কার সাথে? সে যাবে প্লাসের সাথে। এখন প্লাস তো দুইজনের কাছেই আছে, দুইজনের কাছে দ্রবণের ভিতর কি দুইজনই একই না? ইয়েস। তখন কি আলাদা আলাদা থাকবে না? তার মানে যে কোনোটার ক্ষেত্রে যে কোনোটার কাছ থেকে যাইতে পারে। OH মাইনাস যখন আমি বাইরে থেকে যোগ করলাম, সেই প্লাস NH4 প্লাস কে নিয়ে কি তৈরি করবে? NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। করলে এখানে কি হলো? এখানে আবার ঘাটতি পড়লো, এখানে আবার অ্যামোনিয়াম আয়নের ঘাটতি পড়লো। জি, যখন ঘাটতি পড়লো তখন এই ভদ্রলোকের সামনে তাড়াতাড়ি যাওয়ার কথা, যে ঘাটতি পূরণ করার কথা। ইয়েস। তো এই ভদ্রলোক যখন সামনে যে ঘাটতি পূরণ করবে, এ ভেঙে অ্যামোনিয়াম আয়ন আর কি OH মাইনাস আয়ন তৈরি করবে। জি, তাহলে OH মাইনাস, তখন OH মাইনাসের পরিমাণ বেড়ে যাওয়ার কথা। তার মানে তখন ক্ষারের পরিমাণটা বেড়ে যাওয়ার কথা, পিএইচটা বেড়ে যাওয়ার কথা, ক্ষার বেড়ে যাওয়ার কথা, তাই না? জি। কিন্তু আসলে এমনটা হয় না। কেন হয় না? কারণ আমি যখন বাইরে থেকে OH মাইনাস যুক্ত করলাম, এই OH মাইনাসটা অ্যামোনিয়াম আয়ন, সে যে কোনোটার ক্ষেত্রে হইতে পারে, দুইটাই একসাথে থাকে। যে কোনোটার থেকে অ্যামোনিয়াম আয়ন নিয়ে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। করলে এখানে অ্যামোনিয়াম আয়নের একটা ঘাটতি পড়লো। কিন্তু তখন আমার কি হবে? ঘাটতি পূরণ করার জন্য এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাড়াতাড়ি ভেঙে সামনে যে ঘাটতি পূরণ করার কথা, এবং OH মাইনাসের পরিমাণ বেড়ে যাওয়ার কথা, ক্ষার বেড়ে যাওয়ার কথা, পিএইচ বেড়ে যাওয়ার কথা। কিন্তু এমনটা হয় না। কেন হয় না? কারণ আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল, তাই সে সহজে ভাঙে না। তার উপর এখানে দুইজনেরই একই ক্যাটায়নটা এবার একই, তার মানে সম আয়ন প্রভাব আছে। কি আছে? সম আয়ন প্রভাব আছে। আর যেহেতু সমায়ন প্রভাব আছে, সুতরাং এখন কি ঘটনা ঘটবে? এখন আমার কিন্তু এখানে কি হবে? এখানে এর দ্রাব্যতা কমে যাবে, সুতরাং সে আরো ভাঙবে না, সে আরো ভাঙবে না। তাহলে কে এখানে ঘাটতি পূরণ করবে? এই সবল লবণটা এখানে ঘাটতিটা পূরণ করবে। তাইলে আমার পিএইচটা তখন আলটিমেটলি কি থাকবে? পিএইচটা আলটিমেটলি আনচেঞ্জড থাকবে। বলেন বুঝছেন কিনা? এমডি রাকিব আহমেদ, ইনডিরেক্টটা একটু। ইনডিরেক্ট মানে ডিরেক্ট। ক্ষারীয় দ্রবণ মানে কি? ক্ষারীয় বাফার মানে দুর্বল ক্ষার, তার লবণ থাকবে। তাহলে ডিরেক্ট থাকবে কখন? যখন তোমাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর তার লবণ, দুর্বল ক্ষার আর তার লবণ থাকলে ডিরেক্ট। আর ইনডিরেক্ট মানে তখন তোমাকে কিন্তু সরাসরি দুর্বল ক্ষার আর তার লবণ বলবে না। তখন তোমাকে যেমন বললো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে একটা পাত্রে আর আরেকটা পাত্রে HCl আছে, তখন কিন্তু তোমার দুর্বল অ্যাসিড আর তার লবণ দেওয়া নাই, তোমাকে দেওয়া আছে উইক বেস এবং স্ট্রং অ্যাসিড। তখন তুমি জানো উইক বেস এবং স্ট্রং অ্যাসিড, উইক বেস এবং স্ট্রং অ্যাসিড মিলে কি করে? এই দুর্বল ক্ষার একটা লবণ তৈরি করে। তখন তোমার বিক্রিয়া করে যে দেন অঙ্কটা করতে হবে। ঠিক আছে? ওই অ্যাসিডের মতো সেম ঘটনা। তো সবাই বলেন ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা বুঝছেন কিনা? সব জায়গায় সবলটাই ঘাটতি পূরণ করবে। ইয়াস, ইয়াস। এই কারণেই সে বাফার দ্রবণ। স্যার H প্লাস আয়ন Cl এর সাথে যায় না কেন? HCl এর সাথে গেলে তো তখন সেটা অ্যাসিড হয়ে যাবে। তো এটা যেহেতু ক্ষারীয় বাফার দ্রবণ, অ্যাসিড তো অলরেডি আগে থেকেই শেষ, সে তখন পানি তৈরি করে। যেহেতু অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে, লবণ আর পানি হবে, আবার তো অ্যাসিড হওয়ার সুযোগ নাই। এখানে কি করবে? সে পানি তৈরি করবে। হ্যাঁ, অলওয়েজ পানি তৈরি করবে একজন। ওকে, ডান। ডান। সবাই বলেন বুঝছেন কিনা? সবাই একটু বলবেন বুঝছেন কিনা? তোদের ক্লাস নিতে গেলে টাইম যে কই থেকে যায় আমি টেরই পাই না। এমনি জাওয়াত ক্লিয়ার, বুঝছি। সবাই একটু বলেন, একটু বলেন ফিনিশিং টাইমে একটু বলেন যে বুঝছেন কিনা, আমি একটু শিওর হয়ে নিই। সবাই বুঝছেন কিনা একটু বলেন, হ্যাঁ একটু বলেন, একটু কাইন্ডলি বলবেন সবাই বুঝছেন কিনা।
বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ, গুড। সবাই একটু বলবেন বুঝছেন কিনা। সাইমা তৃপ্তি বুঝছে, জাহিদ বুঝছে, আহমদ ছুটি দিব 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 দিব, সবাই বুঝলেই দিব, সবাই বুঝছে কিনা দেখি। তোদের সাথে তো সময় কেমনে যায় বুঝি না রে পাগলা। তোর এমন করস কেন, এমন করস কেন? মাত্র 11টা 12 বাজে, তখন না 12টা বন্ধ বনার কথা, এমন করস কেন? পেটের মধ্যে হাতি দৌড়াইতেছে, অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছুটি দিয়ে দিব, এটা বুঝছস কিনা ক, ছুটি দিয়ে দিব, যা, খুশি থাক, খুশি থাক, চিল। বাদল বুঝছি, আবু দাউদ খান বুঝছি, আজকে আমি একদম এনার্জি লেস। আরে অদিত্রী, এই যে শেষ শেষ, ক্লিয়ার, রাকিব ক্লিয়ার, ওকে ডান, মোটামুটি সবাই বুঝছি। ওকে ওকে, তাহলে মোটামুটি খেলা শেষ। এরপর যা আছে এরপর ডিরেক্ট সূত্র অঙ্ক, ইনশাল্লাহ। সবাই তাইলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পানির আয়নিক গুণফল পড়লাম। পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করা পর্যন্ত পড়লাম। 2 মার্কে বা 4 মার্কে আসলে আমরা পারবো। দেন আমরা কি পড়লাম? বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ কয় প্রকার, অম্লীয় বাফার দ্রবণের একদম 14 গোষ্ঠী পর্যন্ত কি কি আসতে পারে, এবং অ্যাডমিশন পরীক্ষার এখন যান, এখন ঢাকা ভার্সিটি প্রশ্ন সলভ করতে যান, এখন পারবেন দেখেন। এবং এই কথাগুলাই লাগবে, ডিরেক্ট ইনডিরেক্ট, কখন কি হয়, উইক বেশি না বেস বেশি, কি হবে আসলে, এই খেলাগুলো এই জায়গায় স্যার, এইগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। তো এখন ইনশাল্লাহ আপনারা রেডি। তো মোটামুটি ক্রিয়া কৌশল শেষ। আরেকটা প্রশ্ন আপনাদের খুব আসে, রক্তের বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। থ্যাংক ইউ যে দিয়ে দিছি, তারপরে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, রক্তের, থ্যাংক ইউ দেওয়ার পর হোমওয়ার্ক দিতেছে, ওয়াহ, রক্তের বাফার ক্রিয়া কৌশল। এটা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবেন, দেখেন পারেন কিনা, একটু হোমওয়ার্ক করে সাবমিট করবেন। হ্যাঁ, আমি বলে দিই, রক্তে 3 ধরনের বাফার থাকে। রক্তে কয় ধরনের বাফার থাকে? রক্তে 3 ধরনের বাফার থাকে। আমরা মনে রাখবো কিভাবে? পকে বলে ফ। অনেকে আছে না ছোটবেলায় কি করে, ছোটবেলায় পরে বলতে যে ফ বলে ফেলে, ভুলভাল উচ্চারণ করে না, করে। তো মনে রাখবো পকে বলে ফ। এখান থেকে প দিয়ে মনে রাখবো প্রোটিন বাফার, প্রোটিন বাফার। বতে মনে রাখবো বাইকার্বনেট বাফার। আমাদের রক্তে 3 ধরনের বাফার থাকে। আর ফতে মনে রাখবো ফসফেট বাফার, মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রক্তে কয় ধরনের বাফার থাকে? রক্তে 3 ধরনের বাফার থাকে। প ব ফ, তো মনে রাখবো পকে বলে ফ। পতে প্রোটিন বাফার, বতে বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট, হ্যাঁ বাইকার্বনেট, বাইকার্বনেট বাফার। আর কি? আর হলো ফসফেট বাফার। কি বাফার? ফসফেট বাফার। তো আপনাদের এখানে বাফার দ্রবণের বিক্রিয়াটা হবে হলো এই যে কার H2CO3 আর NaHCO3। এটা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবেন, তো আশা করি পারবেন। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সবাই গ্রুপে, পাবলিক গ্রুপে, হ্যাঁ, এই যেই ব্যাচে লাইভ ক্লাস হতেছে যে গ্রুপে, এখানে কোনো কিছু করবেন না এক্সট্রা, তাহলে ক্লাসগুলো হারায় যাবে। আপনার পাবলিক গ্রুপে সুন্দর মতো করে কি করবেন, আপনার সুন্দর মতো হোমওয়ার্কটা জমা দিবেন। স্যার এই টপিক থেকে কয়েকটা সিকিউ সলভ করবেন, অবশ্যই অবশ্যই। সামনের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করব, বলছি না 3টা ক্লাস নিব। এই আজকে একটা ক্লাস বাফার দ্রবণ পর্যন্ত শেষ, আরেকটা ক্লাসে পিএইচ পার্ট শেষ করব, দেন একটা ক্লাসে সিকিউ সলভ করে ক্লিয়ার। ওকে, তারপর আমরা যুগে ঢুকবো। তো সবাই ভালো থাকেন। এটা একটু দেখায় দেন স্যার, অজগর বিক্রিয়া দেখায় দিলেন না? খারিয়া বাফার দ্রবণের খারিয়া অজগর বিক্রিয়া তো সোজা, দেখেন দেখেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন, OH মাইনাস আয়ন, আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এবার কি অজগর বিক্রিয়া কি হবে? H প্লাস কি হবে? এডিশন অফ H প্লাস, OH মাইনাসের সাথে যা কি তৈরি করবে? পানি। আর addition of
ওএইচ মাইনাস এ NH4 এর সাথে যায় কি করবে NH4 OH। এই হলো অজগর বিক্রিয়া, ঠিক আছে। একই সেম, একটা বুঝলে সব বুঝবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। সবাই 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 প্র্যাকটিস করে অবশ্যই নোটটা গ্রুপে, পাবলিক গ্রুপে সুন্দর মতো সাবমিট করবেন, এবং অবশ্যই আপনাদের ব্যাচ সম্ভাবনা HSC 25 সাথে যা যা বলা লাগে সবগুলো সবাইকে মেনশন করে দিবেন, তা আমারও মেনশন করে দিবেন, তাহলে আমি আপনাদের একটু চেক করতে পারবো, ঠিক আছে। আর সবাই আমার যে আরেকটা আইডিয়া আছে, যে আইডিয়া দিয়ে যে আমরা পোস্ট টোস্ট করতেছি, এই আইডি থেকে মেনশন করলে বেশি রেসপন্স পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বুধবারে। আল্লাহ হাফেজ।